মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। রচনা অনিক মোদক, আবহ ও ধ্বনি পরিকল্পনা অভিজ্ঞান আচার্য, পরিচালনা অরুণিমা দে, গল্প পাঠে সত্যম, বিশেষ ভূমিকায় অগ্নি, ঋতব্রত, সৌমেন, সায়ন ও সাঁচবাতি। মির্চি বাংলা অরিজিনালসের আসল গল্পের আড্ডায় শুনুন 3-10। বাইরে তখন এক পাহাড় নিস্তব্ধতা, তার মধ্যে খাদের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে একটা হলুদ কাঠের বাড়ি। ঘরের ভেতর সুমনের অচেনা ছুটি অ্যালবাম থেকে সাড়া দাও গানটা বেজে চলেছে বেশ কিছুক্ষণ হলো। এই গানটা মায়ের খুব প্রিয় ছিল, তাই রোজ রাতে ঘুমানোর আগে ফোনটা বালিশের নিচে রেখে একবার হলেও গানটা চালায় ঝোড়া। মনে পড়ে নার্সারি থেকে ফিরে গোটা দিনের ফিরিস্তি দিতে গিয়ে যখন মায়ের কোলে বসেই ঘুমিয়ে পড়ত সে, তখন টেপ রেকর্ডারে বেজে চলত পরিচিত এই সুরটা। বাবাকে সে কোনোদিনও দেখেনি। মায়ের সাথে শেষ দেখা হয়েছিল কলেজ ফেরত একটা দুপুরে। রোজের মতন বিছানায় শুয়েছিলেন মা। সেদিন ওর হাজার ডাকাডাকিতেও মা সাড়া দেননি। এখনো এই গানটা শুনলে ছোটবেলার মতন ঘুম পায় ঝোড়ার। মনে হয় মা হয়তো পাশেই শুয়ে আছে। তাই দিব্যর হাতটা শক্ত করে ধরে থাকে ঘুমের মধ্যেও। এখন নিজের বলতে এইটুকুই তো আছে ওর। কিন্তু দিব্যর চোখে আজ একটুও ঘুম আসছে না, বরং সে উদাসীন চোখে কাঠের সিলিংয়ের দিকে চেয়ে আছে এক দৃষ্টে। ঠিক এমন সময় বাইরের থেকে মৃদু কুঁই কুঁই শব্দ ভেসে এলো ঘরের ভেতর। ঘড়ির দিকে তাকাতেই দিব্যর একটু হাসি পেল। রাত 10:05। পাহাড়ের বাসিন্দাদের সময় জ্ঞান ওকে অবাক করে এখনো। গ্রীষ্মের দুপুরে মায়ের চোখ এড়িয়ে বন্ধুরা যেমন নির্দিষ্ট সময় খেলতে যাওয়ার জন্য ডাকত, ঠিক তেমন একটা ভাব দিব্যর অনুগত পোষ্য হালুমের গলায়। গত কয়েকদিন ধরে ঠিক রাত 10টায় দিব্যর পিছন পিছন হালুমও যায় দিলপাখোলার ধারে একটি বিশেষ কাজে। এতদিন বিষয়টা ঝোড়ার চোখের আড়ালেই ঘটেছে, কিন্তু কতদিন এটা লুকিয়ে রাখা যাবে সেই চিন্তা দিব্যর মাথায় উঁকি দেয় মাঝে মধ্যে। এবার হালুমের ডাকে সাড়া দিয়ে খুব সাবধানে ঝোড়ার হাত ছাড়িয়ে উঠে বসল সে। তারপর পায়ে গলিয়ে নিল হাইকিং শু দুটো। মাফলার দিয়ে ভালো করে ঢেকে নিল কান আর গলাটা। জ্যাকেটটা গায়ে চড়িয়ে টর্চটা ঢুকিয়ে নিল প্যান্টের পকেটে। গত 5 দিন ধরে এই জোরালো টর্চটা ওকে রাতের অন্ধকারে পথ দেখাচ্ছে। দার্জিলিংয়ের চকবাজার থেকে একটি বিশেষ কারণে কদিন আগেই টর্চটা কিনেছে সে। সাথে কিনেছে একটা রাউন্ড পয়েন্ট বেলচা। শক্ত এবং পাথুরে মাটি খোঁড়ার জন্য এর কোনো বিকল্প নেই। দরজার কাছাকাছি আসতেই ঝোড়া একটু নড়ে উঠে ওপাশ ফিরে শুলো। বসন্তের রাস্তায় পড়ে থাকা ধূসর পাতার মতন কয়েকটা অগোছালো চুল এসে পড়েছে ঝোড়ার গালে। দিব্যর ইচ্ছে হলো খুব সাবধানে চুলগুলো গালের উপর থেকে সরিয়ে দিতে। পরক্ষণে নিজের হাত দুটোকে সাবধান করলো মাথা। এতদিন মন আর মাথার যুদ্ধে বরাবর মন প্রায়োরিটি পেয়েছে, কিন্তু আজও মাথার কথা শুনল। দিব্য জানে এই ঘুম ভোর 5টার আগে ভাঙবে না। কাঠের দরজাটা বাইরে থেকে ভেজিয়ে দিতেই কাঁপুনি ধরে গেল দিব্যর শরীর জুড়ে। এজন্য পাহাড়ি ঠান্ডা যতটা না দায়ী, তার চেয়েও বেশি দায়ী উত্তেজনা। পায়ের কাছটায় কিছুটা গরম অনুভব করতেই জোরালো টর্চটা দপ করে জ্বলে উঠল। জিভ বার করে ঝামরের মতন লেজটা হাওয়ায় দোলাচ্ছে হালু।
আর সময় নষ্ট না করে হেলান দিয়ে রাখা বেলচাটা কাঁধে তুলে নিল সে। তারপর হোমস্টে থেকে নিচের দিকে নেমে যাওয়ার পাথুরে রাস্তা ধরল। নিস্তব্ধ চরাচরে জুতোর আওয়াজ তুলে দিব্য মিলিয়ে গেল জমাট বাঁধা কুয়াশার মধ্যে। বাধ্য ছেলের মতন লেজ নাড়তে নাড়তে হালুম ওর পিছু নিল। সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের অন্তর্গত দার্জিলিং জেলার এই ছোট্ট পাহাড়ি গ্রাম পালমাজুয়া। খুব বেশি কিছু নেই এখানে, শুধু একটা আঁকা বাঁকা রাস্তা আছে ভবিষ্যতের মতন, একটা চঞ্চল নদী আছে ছোটবেলার মতন, ছাড়া ছাড়া কয়েকটা বাড়ি দাঁড়িয়ে আছে যাদের সাথে আর যোগাযোগ রাখা হয়নি তাদের মতো, আর আছে সিঙ্গালিলার ওক পাইন বার্চের সারি, বিলি কেটে দেওয়া ঘন চুলের মতো। এখানে জঙ্গলের গন্ধ বয়ে আনে হিমেল হাওয়া, পৌঁছে দেয় বাড়ি বাড়ি। কৌতূহলী প্রতিবেশীর মতন খোঁজ নিতে আসে মেঘ, ঢুকে পড়ে ঘরের ভেতর। 9 বছর আগে এই গ্রামেই ভাড়া নিয়ে উঠেছিল বারাসাত গভর্নমেন্ট কলেজের বাংলা অনার্সের ছাত্র দিব্যজ্যোতি রায়। তারপর কিভাবে যে সময় চলে গেছে ও টের পায়নি। গত কয়েক বছরে ভাড়ার ঘর থেকে নিজের হোমস্টে হয়েছে। কলেজ লাইফের গার্লফ্রেন্ড এখন স্ত্রী হয়েছে। শুধু হয়নি, বাকি 2 বন্ধুর সঙ্গে যোগাযোগ। এক পাহাড় ভুল বোঝাবুঝি এসে দাঁড়িয়েছে 3 বন্ধুর মাঝে। সেই পাহাড় কি কোনোদিনও টপকে যাওয়া সম্ভব? উত্তরবঙ্গের এই ছোট্ট গ্রামেই লুকিয়ে আছে সব কিছুর উত্তর। এই উত্তরের খোঁজেই আজও দিব্য ছুটে যাচ্ছে গ্রামের নিচ দিয়ে বয়ে যাওয়া দিলপা নামের এক ছোট্ট পাহাড়ি নদীর ধারে। মিনিট 15 হাঁটার পর প্রথম কানে এলো জলের আওয়াজটা। আরো মিনিট 5 হেঁটে একেবারে নদীর ধারটায় পৌঁছে গেল সে। পাথরে ধাক্কা খেতে খেতে এগিয়ে চলার 2টো নাম আছে। শহুরে লোকেরা তাকে জীবন নামে ডাকলেও পাহাড়ের সহজ সরল লোকেরা ডাকে খোলা, অর্থাৎ নদী নামে। হাত 5 দূরে একটা উঁচু জায়গায় টর্চটা জ্বালিয়ে রেখে দিব্য শুরু করলো পাথর সরিয়ে মাটি খোঁড়া। গত 5 দিনে দিলপা খোলার ধারে সম্ভাব্য বেশ কয়েকটা জায়গায় সে মাটি খুঁড়েছে, সরিয়ে দেখেছে অনেক ছোট বড় পাথর। কিন্তু না, দিব্য যে উত্তরটা খুঁজছে সেটা এখনো পায়নি। আচমকা একটা পাথরে ধাক্কা খেয়ে বেলচাটা ছিটকে পড়ল হাত 3 দূরে। পাথুরে মাটি খুঁড়তে গেলে এরকম 1-2 বার হওয়াটা স্বাভাবিক, কিন্তু যেটা স্বাভাবিক নয় সেটা হলো আচমকাই নিস্তব্ধতা। দিব্য লক্ষ্য করল রোজ একটানা বেজে চলা ঝিঁঝির ডাকটা আজ আর নেই। কেউ যেন তাদের ছুটি নিতে বলেছে। আজকের রাতটা অন্য রাতগুলোর মতো নয়। কেমন একটা দমবন্ধ পরিবেশ চারিদিকে, গন্ধটাও পরিচিত নয়। ভূতে বিশ্বাস না করলেও ভয়ে বিশ্বাস করে দিব্য। গাছের ফাঁক দিয়ে যেটুকু চাঁদের আলো জঙ্গলে ঢুকে পড়েছে তাতেই স্পষ্ট দেখা যাচ্ছে নদীর দিকে মুখ করে ঘাড়ের লোমগুলো ফুলিয়ে দাঁড়িয়েছে হালু। কুকুরেরা সাধারণত এমন কিছু অনুভব করতে পারে যেটা মানুষ সচরাচর পারে না। তারপর হালুম যে কাজটা কোনোদিনও করেনি সেটাই করল। পাহাড়ের নিস্তব্ধতা ভেঙে টেকে উঠল বারতিনে। সেই ডাক অনুসরণ করে দিব্য দেখতে পেল নদীর অপর প্রান্তে। অন্ধকারের মধ্যে ওটা কি? যেন 2টো জোনাকি হাওয়ায় উঠতে উঠতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে থমকে গেছে। 2টো চোখ জলজল করছে। তারপর যেটা ঘটল সেটা কল্পনাতীত। বিপদ বুঝতে পেরে এক হাতে হালুমকে পাঁজা করে তুলে অন্য হাতে টর্চটা নিয়ে পালাতে গিয়ে আবার বেইমানি করল ওর বাঁ হাতে। এতদিনের অনিয়মে ছিঁড়ে যাওয়া লিগামেন্টের যন্ত্রণাটা আবার ফিরে এসেছে। উল্টে পড়ার সঙ্গে সঙ্গে দিব্যর মনে পড়ল ডাক্তারবাবু বারবার সাবধান করেছিলেন, ভারী কিছু তুলতে না করেছিলেন।
এতক্ষণে হাতের বাঁধন ছাড়িয়ে হালুম আবার রুখে দাঁড়িয়েছে, আর দিব্যর মাথাটা গিয়ে পড়েছে একটা বড় পাথরের ওপর। চোখ বোঝার আগে দিব্য শুধু শুনতে পেল হালুমের সঙ্গে পাল্লা দিয়ে পরপর দুবার গর্জে উঠল একটা বন্দুক। তারপর কেউ যেন চোখ ঢেকে দিল অন্ধকারের কালো চাদরে। এই ঘটনার 7 দিন পেরিয়ে গেছে। জঙ্গলের মধ্যে আচমকা গুলি চলার শব্দ শুনতে পাওয়া গেলেও এখনো পাওয়া যায়নি গুলি চলার সঠিক কারণ। তদন্ত চলছে খুব ধীর গতিতে। ওদিকে পালমাজুয়া থেকে কয়েকশো কিলোমিটার দূরে কলকাতার এক সংবাদপত্রের অফিসে কিবোর্ডের ওপর 10টা আঙ্গুল ছুটে চলেছে রেসের মাঠের ঘোড়ার মতো। দাদা, একবার পড়বে? রেখে যা, সময় হলে দেখে নেব। নীলচে কাঁচের ওপারে ঘুরপাক খাচ্ছে বাদামি দুটো মণি। এক মনে স্ক্রিনের দিকে তাকিয়ে বাঙালির ভ্রমণ কলমের জন্য একটা কপি লিখছে রণজয় ভৌমিক। সদ্য জয়েন করা জুনিয়র ছেলেটি রনের ডেস্কে কাগজটা রেখে আবার নিজের কিউবিকেলে ফিরে গেল। কাজের সময় রনদা কাউকে চেনে না। এই সংবাদপত্রের অফিসে জয়েন করার প্রথম দিনেই এটা বুঝে গেছে ঈশান। প্রিন্ট মিডিয়ায় হাতে গোনা যে কজনের লেখা সে নিয়মিত ফলো করে, তাদের মধ্যে রনের লেখা ঈশানের সবচেয়ে প্রিয়। তাই রণজয় ভৌমিককে সিনিয়র হিসেবে পাওয়ার লোভ সামলাতে পারেনি ও। কীভাবে স্বল্পভাষী, অনুসন্ধিৎসু এবং কাজ পাগল রণজয় তার মতন একজন জুনিয়র থেকে হয়ে উঠেছিল সিনিয়র কপিরাইটার, সেই গল্প ঈশানকে ইন্সপায়ার করে। প্রচণ্ড শব্দে কিবোর্ডে এন্টার প্রেস করে চেয়ারে গা এলিয়ে বসল রন। প্রথম প্রথম এই এন্টারের আওয়াজে চমকে উঠত ঈশান। এখন শব্দটা কানে এলে বোঝে রনদার কপি লেখা শেষ হয়েছে। এবার চেয়ারে গা এলিয়ে বসে চোখ বুজে কিছুক্ষণের বিরতি, তারপর চায়ের সঙ্গে টা খেতে ব্যালকনিতে যাবে। কিন্তু আজ অনেক দিন পর এই রুটিনের বাইরে অন্য কিছু ঘটল। কলকাতার ভ্যাপসা গরম আর অফিসের ঠান্ডা এসি ঘরের মাঝে একটা কাঁচের দরজা আছে। রন মজা করে দরজাটার নাম দিয়েছে শিলিগুড়ি। আজ আর শিলিগুড়ি পেরিয়ে ব্যালকনিতে যেতে ইচ্ছে করল না ওর। চোখ খুলে উঠে বসে রন ভাবছে এবার কি করা যায়। ঠিক এমন সময় ডেস্কের উপর ঈশানের রেখে যাওয়া কাগজটা চোখে পড়ল। পেয়ে গেছে উত্তর। প্রথমে কপিটা পড়বে আর তারপর কিভাবে কপি লিখতে হয় সেই নিয়ে ছোট্ট করে একটা ক্লাস নেবে ছেলেটির। চায়ের পর শুকটানের মতোই তৃপ্তি পাওয়া যায় এইসব ক্লাসে। মনে মনে একটু হেসে হাত বাড়িয়ে কাগজটা তুলে নিল রন। 10 লাইনের একটা ছোট্ট কপি। বক্তব্য মোটামুটি এরকম: রাত নামলেই প্রেতের দেখা পাওয়া যায় উত্তরবঙ্গের একটি পাহাড়ি গ্রামে। ভয়ে সন্ধ্যের পর মানুষজন খুব একটা বাইরে বেরোচ্ছে না। 7 দিন আগে গ্রামের এক হোমস্টে কর্তা প্রথম তার দেখা পায়। মাথায় চোট পেয়ে তিনি এখন চিকিৎসাধীন। গ্রামবাসীদের অনুরোধে গ্রামের নামটা ইচ্ছে করেই গোপন রাখা হলো, যাতে পর্যটন ব্যবসার কোনো ক্ষতি না হয়। কাগজটা মুখের সামনে থেকে নামিয়ে চোখের ইশারায় ঈশানকে নিজের কাছে ডাকল রন। তারপর ভৎসনা সুরে বলল, সকালের চায়ের সাথে খবর আর বিস্কুট দুটোই কখনো অর্ধেক পরিবেশন করতে নেই। দিলে পুরোটা দিবি, না হলে দিবি না। ক্লিয়ার? কালো মোটা ফ্রেমের উপর দিয়ে রনের পলকবিহীন চোখ দুটো তাকিয়ে আছে ঈশানের দিকে। ঈশান বুঝল আবার সে ভুল করে ফেলেছে। সত্যিই তো, অর্ধেক খবর মানুষের কোন কাজে লাগবে? তাই মনে মনে নিজের ভুলটাকে একবার থ্যাংক ইউ বলল সে। এই ছোট ছোট জিনিসগুলো কোনো স্কুল কলেজে হাতে ধরে শেখানো হয় না। এর জন্যই চাই রনদার মতন একজন সিনিয়র। সরি দাদা, রিরাইট করে আনছি আমি। আর শোন, লেখার মাধ্যমে পাঠককে পোক করতে হবে, যাতে এরকম অভিজ্ঞতার সাক্ষী সবাই হতে চায়।
শেষের 2 লাইনে দিবি আশ্বাস, তাহলেই ওদের ট্যুরিজমের কোনো ক্ষতি তো হবেই না, উল্টে বাড়বে। মনে রাখবি, বাঙালির চাদরে পা ঢেকে ভূতের গল্প শুনতে ভালোবাসে, ভাবে ভূত চাদর টপকে পায়ের নাগাল আর পাবে না। তোর লেখাটা এখানে হবে ওই চাদরের মতন, বুঝেছিস? কথাগুলো শুনতে শুনতে রনের মাথায় সশব্দে একটা চুমু খেতে ইচ্ছে করছিল ঈশানের। না, গুরু বাঁচতে কোনো ভুল হয়নি শিষ্যর। আনন্দের চোটে অস্ফুটে ঈশানের মুখ থেকে বেরিয়ে এলো গ্রামের নামটা, পালমাজুয়া। হ্যাঁ, কি বললি? গ্রামের নাম পালমাজুয়া, উচ্চতা 7300 ফুট, শিলিগুড়ি থেকে প্রায় 130 কিলোমিটার। গ্রামের নিচ দিয়ে একটা 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 নদী বয়ে গেছে, নামটা দিলপাখোলা। ঈশানের কথাটা শেষ করার আগেই বলে উঠল রন। তার চোখ দুটো চকচক করে উঠল অফিসের উজ্জ্বল হলদে আলোয়। আমাকে আধ ঘন্টা সময় দাও, আগের লেখাটা ডিলিট করে নতুন করে লিখে আনছি। এক ছুটে ঈশান নিজের কিউবিকেলে ফিরে যেতেই আবার চেয়ারে হেলান দিয়ে বসল রন। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, যেমনটা হয়েছিল আজ থেকে 10 বছর আগের ওই রাতে দিলপাখোলার ধারে বসে। রন বেশ বুঝতে পারল মাথার ভেতর পুরনো স্মৃতিরা নিচ্ছে পাহাড়ের রাস্তা। চশমাটা খুলে সিলিংয়ের দিকে তাকাতেই চোখে এসে লাগলো এসির ঠান্ডা হাওয়া। মিরিক রোডে গাড়িটা যখন পাকদণ্ডি বেয়ে উপরের দিকে উঠছিল, তখন একবার মাথাটা গাড়ির জানলা দিয়ে বাইরে বার করেছিল সে। প্রথমবারের মতন ওর চোখে মুখে ঝাপটা মেরেছিল পাহাড়ি ঠান্ডা। 1 দশক আগের স্মৃতিগুলো এখনো টাটকা আছে দেখে বেশ অবাক হলো রন। গাড়িতে তখন ওর পাশের সিটে ছিল দিব্য, সামনের সিটে 4 বার বমি করার পর 5মবারের জন্য প্রস্তুতি নিচ্ছিল আজান। 2015 সালে বারাসাত গভর্নমেন্ট কলেজের 3 মাস্কেটিয়ার্স, রণজয় ভৌমিক, দিব্যজ্যোতি রায় এবং আজান চ্যাটার্জি। শিলিগুড়িতে দিব্যর মামাবাড়ি বেড়াতে যাচ্ছি বলে চলে গেছিল সান্দাকফু ট্রেকে। ওদের পায়ে হাঁটার ক্লান্তি ভুলিয়ে দিয়েছিল প্রথমবার ভোরের আলোয় দেখা কাঞ্চনজঙ্ঘা। ফেরার সময় গাড়িতে শ্রীখোলা থেকে রিম্বিক হয়ে মানেভাঞ্জান ফেরার পরিকল্পনা ছিল ওদের, কিন্তু ধোত্রে পৌঁছানোর 11 কিলোমিটার আগেই একটা গ্রামের কাছে গাড়িটা খারাপ হয়ে গেছিল। গাড়ির ড্রাইভার প্রকাশ ভাইয়াকে জিজ্ঞেস করে ওরা জেনেছিল এই অখ্যাত গ্রামের নাম পালমাজুয়া। তখন নর্থ বেঙ্গলের গ্রামে গ্রামে ব্যাঙের ছাতার মতন এত হোমস্টে গজিয়ে ওঠেনি। মেকানিকের খোঁজে যাওয়ার আগে স্থানীয় বাসিন্দাদের বলে 1 রাতের জন্য এই গ্রামেই ওদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল প্রকাশ। নিজেদের প্রথম ট্রিপটা সেলিব্রেট করতে পিট ব্যাগে বিয়ারের বোতল ভরে সেই বিকেলে ওরা পৌঁছে গেছিল দিলপাখোলার ধারে। গ্রামবাসীরা অনেক করে বলেছিল সন্ধে নামার আগেই ঘরে ফিরে আসতে, কারণ এসব জায়গায় বন্য প্রাণীরা বেরিয়ে আসতে পারে যে কোনো মুহূর্তে। কিন্তু একটা করে বিয়ারের বোতল শেষ হওয়ার পর সময়ের কথা মনেই ছিল না ওদের। যখন 2টো করে বোতল শেষ হলো, তখন টপিক উঠল ওদের বন্ধুত্ব নিয়ে। এটাই ওদের কলেজের ফাইনাল ইয়ার। এরপর কাজের সূত্রে কে কোথায় কি অবস্থায় থাকবে এটা ভাবিয়ে তুলেছিল দিব্যকে। স্বীকার করতে দ্বিধা নেই, এই 3 মাস্কেটিয়ার্সের বন্ধুত্ব টিকে ছিল একমাত্র দিব্যর জন্যই। বদমেজাজি আজানের পেশির জোর আর রনের ঠান্ডা স্নায়ুর লড়াইয়ের মাঝে ঠিক ঢুকে পড়ে সবটা সামলে নিত দিব্য। দিব্যর এই ম্যানেজমেন্ট স্কিল আর সবাইকে নিয়ে চলতে পারা স্বভাবটাকে প্রচণ্ড ঈর্ষা করত রন, আর আজান ঈর্ষা করত দিব্যর প্রতি ঝোড়ার কৌতূহলকে। কি এমন আছে দিব্যর মধ্যে যা ওর মধ্যে নেই? অনেকবার রনকে এই প্রশ্নটা করেছিল আজান। প্রত্যেকবার মুচকি হেসে রন উত্তর দিয়েছিল সৌভাগ্য। এখনো স্পষ্ট মনে আছে। 3য় বোতলটা শেষ হতেই এক অদ্ভুত খেলার কথা মাথায় আসে দিব্যর। 4র্থ বোতলটা দাঁত দিয়ে খুলতে খুলতে সে বলেছিল, শোন,
ভবিষ্যতে আমরা যে যেখানেই থাকি না কেন, 3 বন্ধুর মধ্যে যোগাযোগটা যেন থাকে ভাই। তোরা কথা দে, মাসে একবার করে হলেও আমাদের দেখা হবে। হবে হবে, হতেই হবে। আপাতত ভাই একটু বাদাম হবে। হাত পেতে রনের কাছে একটু বাদাম চেয়েছিল আজান। নিজের ভাগের বাদামের প্যাকেটটা জামার বুক পকেটে ঢুকিয়ে নিতে নিতে রন বলেছিল, নেই রে, শেষ হয়ে গেছে। অন্ধকার বেশ বাড়ছে, আমাদের এবার ফিরে যাওয়া উচিত। যে কোনো মুহূর্তে এখানে। রনের কথার মাঝেই পেশি ফুলিয়ে আজান হুঙ্কার দিয়ে উঠেছিল, আরে চাপ নিস না, বাঘ ভাল্লুক যেই আসুক এই আজান চ্যাটার্জি তাকে একা দেখে নেবে, একা। হাসতে হাসতে আজানের মাথায় আলতো করে চাঁটি মেরে দিব্য বলেছিল, ওরে মরকট, নেশার চোটে রনের পকেটে রাখা সামান্য বাদামের প্যাকেটটা দেখতে পেলি না, আবার বাঘ ভাল্লুক একা দেখবি। মরকট কথা। প্রচণ্ড হেসে উঠেছিল রন আর দিব্য। আজানের খুব খারাপ লেগেছিল সেদিন। এই জন্যই বোধহয় ঝোড়া ওকে পাত্তা দেয় না। দেখার চোখ নেই বলেই কি সারা জীবন চোখের দেখা হয়ে থেকে যাবে ঝোড়া? এতগুলো গাছ, একটা পাহাড়ি নদী আর 2 বন্ধুর মাঝে বসেও সেদিন চারদিকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল আজানের। রনের বুক পকেট থেকে বাদামের প্যাকেটটা ছো মেরে তুলে নিয়ে আজানের হাতে দিয়ে দিব্য বলেছিল, খা। এবার মন দিয়ে শোন ভাই, আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে। আজকে আমরা 3 জন এখানে বসে বিয়ার খেতে খেতে আমাদের বন্ধুত্ব সেলিব্রেট করছি তো। হ্যাঁ, আমাদের এই ভালো মুহূর্তটাকে প্রিজার্ভ করে রাখতে হবে। এই দিব্য, এই তোর মাথায় কি চলছে বলতো? কিছু একটা আন্দাজ করতে পেরেই দিব্যকে প্রশ্নটা করেছিল রন। সব সময়ের সঙ্গী লাল ডায়েরিটা ব্যাগ থেকে বার করে 3টে সাদা পাতা ছিঁড়ে নিয়ে দিব্য উত্তর দিয়েছিল, অ্যাডভেঞ্চার। 10 বছর আগে যেগুলো অ্যাডভেঞ্চার বলে মনে হতো, সেগুলো এখন ছেলে মানুষই ছাড়া আর কিছুই মনে হয় না রনের। নদীর জলে হাত ধুয়ে ওদের ফিরে যাওয়ার পথে ঘটেছিল সেই ঘটনাটা, যা থেকে 3 বন্ধুর আলাদা হয়ে যাওয়া সূত্রপাত। ভালোবাসার প্রতি লোভ, বন্ধুর প্রতি ক্ষোভ আর জমে থাকা অভিযোগগুলো নেশার চেয়েও বেশি কাবু করেছিল আজানকে। পাথুরে রাস্তা বেয়ে ওঠার সময় একটা দুঙ্গার সামনে আসতেই দিব্যর বাঁ পা উদ্দেশ্য করে নিজের পাটা এগিয়ে দিয়েছিল সে। অন্ধকারকে হাতিয়ার করে আজান চুপি সারে কাজটা সারলেও এটা পিছনে থাকা রনের দৃষ্টি এড়ায়নি। টাল সামলাতে না পেরে কয়েক হাত দূরে ছিটকে পড়েছিল দিব্য। তৎক্ষণাৎ ছুটতে গিয়ে দিব্যর হাত ধরে তুলতে তুলতে আজান বলেছিল, ধর হাতটা ধর। সামলাতে পারিস না যখন, তখন এত খাস কেন ভাই? ঘরে ফিরে গিয়ে ফুলতে শুরু করেছিল দিব্যর বাঁ পা। গ্রাম্য টোটকায় চুন হলুদ মাখিয়েও ব্যথা কমেনি। গোটা রাতটা কেটেছিল একটা দুঃস্বপ্নের মতন। পরের দিন খুব ভোরে কাছাকাছি একটা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল দিব্যকে। সেখান থেকে শিলিগুড়ির একটা হাসপাতালে। খবর পেয়ে ছুটে এসেছিলেন দিব্যর মামা। সেদিন রাতে দিব্যকে রেখেই বারাসাতে ফিরেছিল বাকি 2 জন। ফিরে গিয়ে ওরা মামার মুখে শুনেছিল দিব্যর হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। ডাক্তার বলেছেন অপারেশনের পর আগামী 1 মাস কমপ্লিট বেড রেস্ট। ওদিকে পাল্লা দিয়ে একটু একটু করে আলগা হতে শুরু করেছিল ওদের বন্ধুত্ব। সে বছর ফাইনাল পরীক্ষায় ইচ্ছে করেই বসেনি দিব্য। জীবনের যে অঙ্কটা বিছানায় শুয়ে কষছিল সেটা না মিললে আর বারাসাতে ফিরবে না জানিয়েছিল। বাবা মা চলে যাওয়ার পর দিব্য মামার কাছেই মানুষ, তাই হাসপাতাল থেকে আবার মামার বাড়িতেই ফিরে যেতে হলো তাকে। এদিকে পাস আউট করে আজান আর রন ছড়িয়ে ছিটিয়ে গেল নিজেদের কর্মসূত্রে। আর দিব্যর কি হলো সেই খোঁজ ওরা নেয়নি, বা বলা ভালো নেওয়ার সময় ছিল না। প্রথম ওদের কাছে মাসে একবার করে দিব্যর ফোন আসত।
কি করছিস আজকাল? জানতে চাইলে দিব্য শুধু বলতো, অপেক্ষা। কিসের অপেক্ষা? সেটা আর ঘুরিয়ে প্রশ্ন করতো না কেউ। ধীরে ধীরে সেটাও বন্ধ হলো। নাম্বারগুলো শুধু ফোনেই পড়ে রইল। যোগাযোগ করার কথা কারুর আর মনেই রইল না। মাথার মধ্যে ফ্ল্যাশব্যাক সরণি বেয়ে পাহাড় থেকে সমতলে ফিরল রন। এর মধ্যে ঈশান এসে দুবার ফিরে গেছে। চোখ বুজে আছে বলেই হয়তো ডিস্টার্ব করেনি ওকে। এদিকে ডেস্কের উপর পড়ে থাকা রনের ফোনটা ঘন ঘন ভাইব্রেট করছে। চোখ খুলে বিরক্তির সাথে ফোনটা তুলে নিয়ে রন দেখল নতুন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে তাকে। গ্রুপের নামটা বেশ চমকে ওঠার মতন। বড় বড় অক্ষরে লেখা আছে 3 মাস্কেটিয়ার্স। রন শুনতে পেল মাথার মধ্যে খুব পরিচিত এক কণ্ঠস্বর চিৎকার করে বলছে, আছে আছে, টেলিপ্যাথির জোর আছে। কাঁপা কাঁপা হাতে একটা ক্লিক করতেই চোখের সামনে খুলে গেল এই গ্রুপের সদস্যদের তালিকা। রণজয় ভৌমিক এবং আজান চ্যাটার্জির নিচে পরিষ্কার লেখা আছে গ্রুপ অ্যাডমিনের নাম, দিব্যজ্যোতি রায়। ওদিকে আজানের ফোনটা আজ সকাল থেকেই বিছানার ওপর উল্টে পড়ে আছে। চোখের সামনে খোলা আছে শুধু ল্যাপটপটা। বাঘ যেমন সবার হাতে পোষ মানে না, তেমন ক্যামেরা। এতদিনের অধ্যাবসায় সার্কাসের রিং মাস্টারের মতোই ছড়ি ঘুরিয়ে ক্যামেরাকে পোষ মানিয়েছে বিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আজান চ্যাটার্জি। সদ্য তারোবার জঙ্গল থেকে ফিরে এক অলস দুপুরে লেন্সের খেলা ল্যাপটপের পর্দায় দেখতে দেখতে ঠোঁটের কাছটায় একটা হাসি খেলে গেল আজানের। ছবিতে তারোবার বিখ্যাত বাঘ ছোট মাটকা বসে আছে, পা দুটো সামনের দিকে ছড়িয়ে। চোখে মুখে হিংস্রতার লেশ মাত্র নেই। কে বলবে মাত্র কদিন আগেই উমরিখোলা রিজিয়নের কাছে নিজের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীকে লড়িয়ে শুধু হারায়নি, বরং মেরেও ফেলেছে এই বিশালাকার প্রাণীটি। ওয়াইল্ড লাইফের এটাই জাদু। আর এই জাদুর টানে আজান বারবার ফিরে যায় জঙ্গলে। ক্যামেরা নিয়ে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। সাইটিং না হলেও নিরাশ হয় না। এই ব্যাপারে ওর ধৈর্যের কোনো সীমা নেই। এতটা ধৈর্য ওর হাতে গোনা কয়েকটা ব্যাপারেই আছে। বছর 10 আগেও আজানের ধৈর্যের লিস্টে একদম শুরুতেই ছিল বারাসাত গভর্নমেন্ট কলেজের এক ব্যাচ জুনিয়র প্রাণখোলা স্বভাবের চঞ্চল মেয়েটি। স্বভাবের সাথে মিল রেখেই হয়তো মা বাবা ওর নাম দিয়েছিলেন ঝোড়া। এতদিন পর ঝোড়াকে পুরোপুরি ভুলতে না পারলেও আজকাল খুব একটা ওর কথা মনে পড়ে না। আজানের কাছে ঝোড়া এখন সেই ক্ষতের মতোই, যার ব্যথাটা নেই, শুধু দাগটা রয়ে গেছে। এই বেশ ভালো আছি। এই মন্ত্রে দীক্ষিত আজান চ্যাটার্জির এখন সবটা জুড়ে আছে শুধুই ক্যামেরা আর ওয়াইল্ড লাইফ। কিছুক্ষণ হলো আজানের ফোনে এক নাগারে ঢুকে চলেছে মেসেজের পর মেসেজ। ল্যাপটপটা বন্ধ করে এবার ফোনের স্ক্রিনে চোখ রাখতেই কেমন একটা চমকে উঠল সে। 3 মাস্কেটিয়ার্স নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে তাকে। সেই গ্রুপে এইমাত্র পাঠানো হয়েছে আগামীকাল রাতে দার্জিলিং মেলে 2টি টিকিট। নিচে এটা কি? চোখ দুটো একবার বন্ধ করে আবার খুলল সে। এত বছর পরেও নামটা চিনতে ভুল হলো না। দিব্যর পাঠানো মেসেজ। সে লিখেছে, খুব প্রয়োজনে এতদিন পর আবার তোদের বিরক্ত করছি। আগামীকাল রাতের দার্জিলিং মেলে 2টো টিকিট কেটে পাঠালাম। হেজিটেট না করে চলে আয় তোরা। এই মুহূর্তে খুব প্রয়োজন তোদের। এর বেশি কিছু লিখে এখানে বলা সম্ভব নয়। দেখা হলে সামনাসামনি বলবো। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে আমার গাড়ি দাঁড়িয়ে থাকবে তোদের অপেক্ষায়। গাড়ি আর ড্রাইভারের নাম্বার পাঠিয়ে দেবো পরশুদিন সকালে, তোরা ট্রেন থেকে নামার আগেই। মানুষ হোক বা জানোয়ার, খুব বিপদে না পড়লে কেউ এরকম অসংলগ্ন আচরণ করে না। আজান যতদূর দিব্যকে চেনে, ও বেশ ঠান্ডা মাথার ছেলে ছিল। তাহলে কি এমন বিপদ এলো যার জন্য 10 বছর পর 3 মাস্কেটিয়ার্সকে আবার এক হতে হবে?
হাজার ভেবেও কিছুই আন্দাজ করতে পারল না সে। ঠিক এমন সময় আরও একবার আজানকে চমকে দিয়ে বেজে উঠল ওর ফোনটা। রনের ফোন। আজ সকাল থেকে যে কি সব হচ্ছে ওর সাথে, জঙ্গলও ওকে এতটা সারপ্রাইজ করে না। ফোনটা রিসিভ করতেই উল্টো দিক থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বরে একটা প্রশ্ন। এই কেসটা কি বলতো? আমিও তো সেটাই বোঝার চেষ্টা করছি। ব্যাপারটা সিরিয়াস বলেই মনে হচ্ছে, না হলে এতদিন পর দিব্য আমাদের এভাবে ডাকতো না, কি বলিস? কি করবি, যাবি? 10 বছর হয়ে গেল দেখা হয়নি কিন্তু আমাদের। সেটাই ভাবছি। দেখ, হাজার হোক, একটা সময় তো অনেক ভালো মুহূর্ত কাটিয়েছে একসঙ্গে। এখন বন্ধুত্ব না থাকতে পারে, শত্রুতা তো নেই। সেই, কিন্তু কোথায় যেতে হবে সেটা তো বললো না। গাড়ি পাঠাবে বললো তো। আমার মনে হয় কি জানিস, দিব্য এখনো শিলিগুড়িতে, ওর ওই মামার কাছেই থাকে। কি করে বুঝলি? আরে ওদের বারাসাতের বাড়িটা তো অনেকদিন আগেই বিক্রি হয়ে গিয়েছে, ওখানে এখন একটা ফ্ল্যাট উঠেছে। দেখ, বারাসাতে ফিরলে গত 10 বছরে একবার হলেও রাস্তাঘাটে ওর দেখা পেতাম নিশ্চয়ই। বাই দেবে, তোর দেখাও পাই না। 8 বছর হলো দক্ষিণ কলকাতায় ফ্যামিলি নিয়ে শিফট করেছি, ওদিকটায় আর বিশেষ যাই না। জিও কাকা, ফাটিয়ে দিয়েছো তো একদম। মাঝে মধ্যে নিউজ পেপারে তোর তোলা ছবি দেখতে পাই, ভাবি একবার ফোন করবো, তারপর জানিসই তো কাজের এত চাপ আর হয়ে ওঠে না। মাঝের সময়টা কম নয় ভাই, এর মধ্যে 2টো ফুটবল বিশ্বকাপ আর 3টে ক্রিকেট বিশ্বকাপও হয়ে গিয়েছে। হ্যাঁ, চল ঘুরিয়ে আসি। সুযোগ পেলে গরুমারা চাপড়ামারিতে 2 দিন কাটিয়েও আসবো। এতদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হবে, আবার জঙ্গলে গিয়ে ছবিও তোলা হবে। তুই আর পাল্টালি না, এখনো সুযোগ পেলেই সদ্ব্যবহার করিস বল। সব গালাগালিগুলো এখানেই দিবি নাকি ট্রেনের জন্য কিছু বাঁচিয়ে রাখবি? দিন 5 মতো জামা কাপড় নিচ্ছি, তবে কাল 9:30 শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মের সামনে। ডিনারটা স্টেশন থেকেই প্যাক করে নেবো, বুঝলি? দেরি করিস না কিন্তু। রাখলাম। আজানকে আর কিছু বলার সুযোগ না দিয়েই সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। এত বদলের মাঝেও 10 বছর আগের রন একটুও বদলাইনি দেখে ভালো আর খারাপ দুটো একসঙ্গে লাগলো আজানের। রন বরাবর এরকমই ছিল, শেষ কথাটা সবসময় ওই বলতো। বাক্যের শেষ দাঁড়িটা টানত গভীরভাবে, পরের পাতায় থেকে যেত সেই দাঁড়ির দাগ। বিছানা থেকে উঠে ওয়ার্ড্রপ খুলে একটা পুরনো পিঠ ব্যাগ বার করলো আজান। নতুন ব্যাগ থাকতেও এটাই ওর সঙ্গে করে নিয়ে যাবে ঠিক করেছে। কলেজ লাইফের একমাত্র স্মৃতি। এই পিঠ ব্যাগে একসময় কলেজের বই খাতার সাথে থাকতো আজানের অনেক স্বপ্ন। মধ্যবিত্ত বাঙালি ছেলের স্বপ্নগুলো হয়তো একটু বেশি ভারী হয়, তাই কলেজের ব্যাগগুলো বেশি দিন টেকে না। কিন্তু রন যেদিন ওর মাথায় ঢুকিয়েছিল ঝোড়াকে পাওয়ার চেয়ে অর্জন করে নেওয়ার গুরুত্বটা, সেদিন থেকে বাকি স্বপ্নগুলো ব্যাগ থেকে নামিয়ে রেখেছিল আজান। তাই হয়তো এই ব্যাগটা সে যাত্রায় বেঁচে গেছিল। প্রথম চেনটা খুলতেই ভিতর থেকে বেরিয়ে এলো একটা সাদা খাম। এই খামের ভিতরে এখনো যত্ন করে রাখা আছে ঝোড়ার করা সেদিনের অপমান। প্রচন্ড রাগে কপালের রগগুলো ফুলে উঠল আবার। রাগটা ঠিক কার ওপর হলো বুঝতে চেষ্টা করলো আজান। নিজের তোলা ছবিটার ওপর, নাকি ছবির পিছনে দিব্যকে দিয়ে জোর করে লিখিয়ে নেওয়া কবিতাটার ওপর? ইচ্ছে হলো 10 বছর আগের আজানের মুখে গিয়ে সজোরে একটা ঘুষি মারতে। এবার বুঝতে পারলো রাগটা হয়েছে নিজের ওপর। ভাগ্যে সেই সময় রন ওর পাশে ছিল, তাই নিজেকে সামলে নিতে বেশি বেগ পেতে হয়নি। তবে বেশ বেগ পেতে হয়েছিল নিজেকে গুছিয়ে নিতে। সেই দিনের পর থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিল আজান। তখন দিব্যকে দেখলে ওর খুব রাগ হতো, ইচ্ছে হতো গলাটা চেপে ধরে শূন্যে ফাঁসিয়ে রাখতে, পরীক্ষা করে দেখতে যে ওর দম কত। আজানের মনের কথা বুঝতে পেরেই হয়তো রন ওকে বুঝিয়েছিল। বাইরের ক্ষত তাও ওষুধ লাগিয়ে সারিয়ে ফেলা যায় আজান, কিন্তু ভেতরের ক্ষত শুকোতে সময় লাগে, বুঝেছিস? রন যেটি কি বলতে চেয়েছে সেটা বুঝতে সেদিন বিন্দুমাত্র অসুবিধা হয়নি আজানের।
তাই দিব্যকে ভিতর থেকে একেবারে ভেঙে দিতে চেয়েছিল সে, যাতে কোনোদিন ও উঠে দাঁড়াতে না পারে। 10 বছর পরেও এতে নিজের কোনো দোষ খুঁজে পায় না আজান। রিটার্ন গিফট পেতে ঠিক যতটা ভালো লাগে, ততটাই খারাপ লাগে গিফট রিটার্ন পেতে। আমার বুক পকেটে ধোঁয়ায় ঢাকে সকাল। নেই কোনো তার আকাশ ছোঁয়ার দাবি, শুধু অঙ্কের শেষে হাতে রইলি তুই, আমি আর মেলাই না বেহিসাবি। শীতের বরফ জলের মতোই সহজ, কঠিন শুধু অপেক্ষা হয় জানি। আমার বুক পকেট একটা শীতের দেশ, তোর নামেতেই তুষারের রাজধানী। কৌতূহল বড়ই অদ্ভুত জিনিস। এই কৌতূহল মানুষকে হাতছানি দিয়ে ডাকে, তারপর হাত ধরে নিয়ে যায় ভবিতব্যের কাছে, যেমনটা এনে ফেলেছে ঝোড়াকে এই নির্জন পাহাড়ি জনপদে। ঝোড়ার জীবনে কৌতূহলের শুরুটা হয়েছিল আজ থেকে 12 বছর আগের এক বিকেল, এই 8 লাইনের কবিতার হাত ধরে। সালটা 2013 ডিসেম্বর। ওর কলেজের ফার্স্ট ইয়ার। সেবার বারাসাতে জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল। তখন মফস্বলের শীতকাল জুড়ে হাওয়ায় ভাসত ছুটির মেজাজ। সকালগুলো ঢেকে দিত কয়লার আঁচের ধোয়া। কলেজ ফেরত বিকেলগুলো চোখের পলকে মিলিয়ে যেত সন্ধ্যের অন্ধকারে। ঝোড়ার খালি মনে হতো যদি আরেকটু ধরে রাখা যেত এই বিকেলগুলোকে, তাহলে মন্দ হতো না। তাই সেদিন কলেজ ছুটির পর টিউশনে না গিয়ে বন্ধুদের সাথে শেঠ পুকুরের মাঠে গিয়ে বসেছিল সে। প্ল্যান ছিল চুপ করে বসে শীতের বিকেল দেখবে, কিন্তু খানিকক্ষণ পরেই কাঁধের উপর মৃদু টোকা অনুভব করতে ঘুরে বসেছিল মারমুখী ভঙ্গিতে। দেখেছিল আজান এসে দাঁড়িয়েছে ওর ঠিক পিছনে। গত কয়েক মাস ধরে ঝোড়া লক্ষ্য করেছে কলেজের ভেতর এবং বাইরেও আজানদা ওর দিকে কেমন একটা ভাবে তাকিয়ে থাকে। দেখা আর তাকানোর মধ্যে যে সূক্ষ্ম তফাৎ আছে সেটা ছেলেরা না বুঝলেও মেয়েরা কিন্তু খুব ভালোই বোঝে। জানতাম তোকে এখানেই পাবো। আজানদা, টিউশনে যায়নি বলে কি তোমার ইনটিউশন কাজ করলো? ঝাঁঝালো গলায় উত্তরটা দিয়েছিল ঝোড়া। ঠিক ততটাই গলা নরম করে আজান বলেছিল, বিরক্ত করতে আসিনি, শুধু একটা জিনিস। বলতে বলতে জ্যাকেটের ভেতরে হাত ঢুকিয়ে বুক পকেট থেকে একটা সাদা খাম বের করে এগিয়ে দিয়েছিল ঝোড়ার দিকে। এটা কি? পাসপোর্ট, আমার দেশের। খামটা ঝোড়ার হাতে প্রায় জোর করে গুজে দিয়ে হনহন করে হেঁটে আজান মিলিয়ে গেছিল মানুষের ভিড়ে। ঝোড়া অবাক হয়ে খামটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এসেছিল একটা সূর্যাস্তের ছবি। লাল আকাশে দল বেঁধে বাড়ি ফিরছে কয়েকটি পাখি। আচমকা পাওয়া এমন উপহার দেখে বন্ধুরা সেদিন খুব হেসেছিল, কিন্তু ঝোড়ার একটুও হাসি পায়নি। বরং ছবিটা দেখে মনটা আরো খারাপ হয়ে গেছিল। ও যে বিকেল দেখতে এসেছিল। ছবিটা আবার খামে ঢুকিয়ে রাখতে গিয়ে ঝোড়া আবিষ্কার করেছিল উল্টো দিকে লেখা 8 লাইনের কবিতাটা। ততক্ষণে বারাসাতের আকাশে বিকেলের মেয়াদ শেষ। একে একে জ্বলে উঠছে স্ট্রিট লাইটগুলো। জামা ঝেড়ে উঠে দাঁড়ানোর সময় ওর মনে হয়েছিল ছবিটা আজানদার তোলা হলেও লেখাটা কিছুতেই আজানদার হতে পারে না। যতদূর সে আজানকে চেনে, এত সূক্ষ্ম অনুভূতি ওর মোটা চামড়া ভেদ করে ভেতরে ঢোকার জোর পাবে না। তাহলে এই লেখার পিছনে কার হাত আছে? এই কৌতূহল ঝোড়াকে এনে ফেলেছিল দিব্যর কাছে। কায়দা করে কলেজের নাটকে ব্যবহার করবে বলে দিব্যর একটা লেখাও চেয়ে নিয়েছিল সে। ভালো করে হাতের লেখা মিলিয়ে দেখেছিল সূক্ষ্ম অনুভূতিগুলো। তারপর একদিন দিব্যর চোখে চোখ রেখে প্রশ্ন করেছিল, আমার বুক পকেট কবিতাটা আমাকে একবার পড়ে শোনাবে? ফ্যাল ফ্যাল করে ঝোড়ার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল দিব্য।
তারপর ঢোক গিলে বলেছিল, যার লেখা তাকে বল না। সেদিন খুব হেসেছিল ছোড়া। মিথ্যে ধরতে পারার মধ্যে অদ্ভুত এক তৃপ্তি আছে। ছোড়ার চোখে মুখে সেই তৃপ্তি দেখে ওই দিন বেশি কথা বাড়ায়নি দিব্য। ঝোড়া ততদিনে বুঝে গেছে ওকে ইমপ্রেস করবে বলেই দিব্যকে দিয়ে কবিতাটা লিখিয়ে নিয়েছিল আজান। তাই সযত্নে কবিতাটা নিজের ডায়েরিতে টুকে নিয়ে এক বিকেলে ছবি সমেত খামটা আজানকে ফেরত দিয়ে ঝোড়া বলেছিল, এটা রেখে দাও আজানদা, আসল গিফটটা আমি পেয়ে গেছি। এরপর থেকে একটু একটু করে বদলে যেতে শুরু করে আজানের সাথে দিব্যর সম্পর্ক। ঝোড়া সবটাই বুঝতে পারত, কিন্তু ততদিনে দিব্যকে জানার কৌতূহল ওর হাত পা চেপে ধরেছিল। তারপর শীত পেরিয়ে বসন্ত গিয়ে এলো গ্রীষ্ম। একটু একটু করে বিকেলের মেয়াদ বাড়ল, আর বাড়ল দিব্য এবং ঝোড়ার বন্ধুত্ব। এরকমই এক গ্রীষ্মের সন্ধেবেলা হাঁটতে হাঁটতে বারাসাত কোর্টের মাঠে নির্জন রাস্তা ধরেছিল ওরা। দুজনের হাতে হাতে ঘুরছিল একটা কোল্ড ড্রিঙ্কের বোতল। কাল কলেজ ছুটির পর আমাকে 1 ঘন্টা সময় দিতে পারবে দিব্যদা? কয়েকটা বই কেনার ছিল। হালগোছে কিছুটা কোল্ড ড্রিঙ্ক গলায় ঢেলে বোতলটা ঝোড়ার দিকে এগিয়ে দিয়ে দিব্য বলেছিল, কাল তো হবে না রে, 3 মাস্কেটিয়ার্স মিলে প্ল্যান করেছি বারাসাত স্টেডিয়ামে মোহনবাগানে ম্যাচ দেখতে যাব। ঝোড়া শুধু ও বলে থেমে গেছিল। তারপর একটু অন্যমনস্ক হয়ে বোতলে ঠোঁট লাগিয়ে গলা ভিজিয়েছিল। এ বাবা, সরি, মুখ দিয়ে খেয়ে ফেললাম। সে কি, এতদিন নাক দিয়ে খেতিস বুঝি? আর আলগোছে নয়, হাসতে হাসতে ঝোড়ার হাত থেকে বোতলটা নিয়ে ঠোঁটে ঠেকিয়ে সবটা শেষ করেছিল দিব্য। অন্ধকার রাস্তায় ওদের আচমকা দাঁড়িয়ে যেতে দেখে থেমে গেছিল দুটো জিনিস, 1 সময়, এবং 2 আজানের সাইকেলের চাকা। ওদের ইতস্তত ঠোঁট দুটো একটু কেঁপে উঠে খুব কাছাকাছি এসেছিল সেদিন। আর আজানের ঠোঁটটা ফাঁক হয়ে গিয়ে মুখ থেকে বেরিয়ে এসেছিল, শালা জানোয়ার একটা। এখন জানোয়ার বা বন্যপ্রাণী দেখলে আর ভয় পায় না ঝোড়া। সিঙ্গালীলার এই ৭৮.৬ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা সংরক্ষিত অভয়ারণ্যটি ওদের জন্যই বরাদ্দ। ওর খালি মনে হয় মানুষেরা মানুষের জীবনে অযাচিত প্রবেশ করতে করতে ক্লান্ত হয়ে শেষে বন্য প্রাণীদের জীবনে ঢুকে পড়েছে। এই মুহূর্তে ঝোড়ার সামনে কবরে ঘুমিয়ে আছে যে প্রাণীটি, তাকে কয়েক বছর আগে এক বর্ষার রাতে স্থানীয় ওয়াইন শপের গোডাউন থেকে উদ্ধার করেছিল দিব্য। এক দলা ভিজে মাংসপিণ্ডের মতন বাচ্চা কুকুরটি বাঘের মতো লড়াই করে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল বলে ওর নাম দিয়েছিল হালুম। হালুম যেমন আচমকা এসেছিল, ঠিক তেমন আচমকাই চলে গেল, আর যাওয়ার সময় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেল দিব্যকে। এখনো রাতটা কল্পনা করলে ঘাম ছুটে যায় এই শীতের দেশে বসেও। সেই রাতে আচমকা ঘুম ভেঙে ঝোড়া আবিষ্কার করেছিল দিব্য পাশে নেই। তারপর হোমস্টে থেকে বেরিয়ে হালুমের ডাক অনুসরণ করে দ্রুত নেমে গেছিল দিলপাখোলার ধারে। এত তাড়াহুড়োর মধ্যেও আত্মরক্ষার জন্য 12 গেজের ডাবল ব্যারেল শটগানটা কাঁধে তুলে নিতে ভোলেনিও। শূন্যে ছোঁড়া পরপর দুটো গুলির শব্দে যখন জঙ্গল কেঁপে উঠেছিল, যখন বারুদের গন্ধে ভরে উঠেছিল বাতাস, তখন ঝোড়া দেখেছিল মাটিতে চোখ বুজে শুয়ে আছে দিব্য। রক্তে ভেসে যাচ্ছে ওর মাথার নিচে থাকা পাথরের বালিশটা। কিছুটা দূরে নদীর ধারে পড়ে আছে রক্তাক্ত হালুম। কেউ যেন এক কামড়ে ওর গলা থেকে কিছুটা মাংস তুলে নিয়েছে। আজকাল চোখ বুঝলেই সেই ভয়ঙ্কর দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে ওর। তখন মায়ের প্রিয় গানটা শুনলেও ঘুম আসতে চায় না। মন থেকে সমস্ত দুশ্চিন্তা ঝেড়ে ফেলে এবার হালুমের কবরে একটা মোমবাতি জ্বেলে দিল ঝোড়া। সেদিন রাতে গুলির শব্দ শোনার পর থেকেই
ফরেস্ট অফিসের লোকজন মাঝে মধ্যেই এই গ্রামে আসছে তদন্তের কাজে, গ্রামবাসীদের জেরা করছে। যদিও ঝোড়া কাউকে কিছুই বুঝতে দেয়নি এখনো। গ্রামবাসীরা জানে ঝোড়া সেই রাতে দিব্যকে আবিষ্কার করেছিল হোমস্টের সামনের সিঁড়ির কাছে, অচেতন অবস্থায়। আজ সারাদিন রোদ ওঠেনি পালমাজুয়ায়। আকাশ জুড়ে চলছে মেঘেদের দাপাদাপি। হাত ঘড়ি বলছে দুপুর 3টে বেজে গেছে, অনেকক্ষণ হলো। কিন্তু বাচ্চারা এখনো পড়তে এলো না কেন? গত 1 সপ্তাহ ধরে 1-2 করে রোজ কেউ না কেউ কামাই করছে, কিন্তু আজ 6 জন একসঙ্গে ডুব মারবে এটা কিছুতেই আন্দাজ করতে পারেনি ঝোড়া। আজ বাচ্চা পার্টি নেই আয়েগা দিদি। সদ্য বাজার সেরে ফিরেছে ওদের হোমস্টের কেয়ারটেকার, বছর 20 সদা হাস্যময় এই নেপালি ছেলেটি। ওর ভালো নাম বদ্রি তামাং। শুরুর দিন থেকে ছায়ার মতো সে দিব্যর সাথে আছে। পালমাজুয়ার প্রত্যেকটা কোণ চেনে নিজের হাতের তালুর মতন। বাচ্চাদের না আসার কারণ জিজ্ঞাসা করতেই কাজের বাহানায় রান্নাঘরের দিকে পালাচ্ছিল বদ্রি। পথ আগলে দাঁড়ালো ঝোড়া, আরও একবার জানতে চাইল বাচ্চাদের না আসার কারণ। গলাটা প্রায় খাদে নামিয়ে বদ্রি যেটা বলল সেটা ঝোড়া আন্দাজ করেছিল সপ্তাহখানেক আগেই। চেষ্টা করেছিল আটকানোর, কিন্তু পারেনি। বদ্রি জানালো গ্রামের মানুষরা খুব ভয় পেয়েছে, ওদের মনে চেপে বসেছে প্রেতের ভয়। এতদিন সন্ধ্যের পর কেউ বাড়ির বাইরে বেরোচ্ছিল না, কিন্তু আজকাল দিনের বেলাতেও খুব কাজ না থাকলে কাউকে রাস্তাঘাটে দেখতে পাওয়া যাচ্ছে না। ঝোড়া আরও একবার বদ্রিকে বোঝানোর চেষ্টা করলো ভূত প্রেত বলে কিছু হয় না। দিব্যর সাথে যেটা ঘটেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। শুনে রীতিমতো চমকে উঠল বদ্রি। हाँ? लेकिन याददाश्त वो कैसे गया? दीदी सुनिए, प्रेत है दीदी, प्रेत। उसने दिब्बो दाजू का याददाश्त ले लिया। परसों शाम को बीजन ने देखा है उसे। की देखे जे बीजन? देखा कि अंधेरे में एक रोशनी वो चल के जा रही है। राम राम राम, उसका बात मुंह में नहीं लाए तो ही अच्छा है। ঝোড়া বুঝতে পারলো ওদের এসব বুঝিয়ে কোনো লাভ নেই। পাহাড়ি মানুষদের বেঁচে থাকার অনেকটা জুড়ে আছে অন্ধবিশ্বাস। সেই অন্ধবিশ্বাস পাহাড়ের মতোই শক্ত এবং অনড়। অগত্যা বদ্রিকে একটা গেস্ট রুম ক্লিন করতে বলে ওকে 1 কাপ কফি দিয়ে যেতে বলে। गेस्ट? लेकिन दीदी आपने तो बोला था कि जब तक दाजू ठीक नहीं हो जाते तब तक बुकिंग नहीं लेंगे। क्या जरूरत थी दीदी? উত্তর না দিয়েই বেডরুমের দিকে পা বাড়ালো ঝোড়া। বিছানায় বসে খোলা জানলা দিয়ে দূরের পাহাড়গুলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে দিব্য। ওর কপাল সমেত মাথার অর্ধেকটা ঢেকে দিয়েছে সাদা ব্যান্ডেজ। ঝোড়াকে ঘরে ঢুকতে দেখেই একটা প্রশ্ন করে বসলো সে। আচ্ছা, পাহাড়গুলো এখানে একা একা কতদিন ধরে দাঁড়িয়ে আছে বলতে পারো? দিব্যর মাথায় জড়ানো ব্যান্ডেজটা খুলে ক্ষতের জায়গাটা ড্রেসিং করতে করতে একটু অন্যমনস্ক হয়ে ঝোড়া উত্তর দিল, তাও প্রায় বছর 10। উত্তরটা মনে হয় পছন্দ হলো না দিব্যর। তাই সে পাহাড়ের দিক থেকে মুখ ফিরিয়ে বিছানার ওপর উল্টে রাখা নির্মলেন্দু গুণের কবিতার বইটা আবার খুলে বসল। সমুদ্র তাই ঐক্যবদ্ধ, পাহাড় তত নয়। 7 দিনের ছুটি আর প্রয়োজনীয় জামা কাপড় ব্যাগে পুরে নির্দিষ্ট সময়ে শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মের সামনে এসে রন দেখল যথারীতি আজানের দেখা নেই। ছেলেটার সময় জ্ঞান বরাবরই একটু কম ছিল, কিন্তু 1 দশক পরেও ওর কোনো পরিবর্তন হয়নি দেখে মুখ থেকে বেরিয়ে এলো একটা বিরক্তিসূচক আওয়াজ। অপেক্ষা বলে কোনো শব্দ রনের অভিধানে নেই। তাই টিকিটে একবার চোখ বুলিয়ে কোচ নাম্বারটা খুঁজে নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা দার্জিলিং মেলের A2 কামরার সামনে গিয়ে দাঁড়ালো সে। কাঁচের জানলার ওপারে যাত্রীরা তখন নিজেদের ব্যাগগুলো সিটের নিচে গুছিয়ে রাখার তোড়জোড় শুরু করেছেন। তার মধ্যে একজনের দিকে তাকিয়ে চোখ আটকে গেল রনের। ভদ্রলোক তার পিঠ ব্যাগটা সিটের নিচে না রেখে সযত্নে সিটের উপরে রাখলেন। তারপর ইতস্তত এদিক ওদিক তাকিয়ে হাত ঘড়িটা একবার দেখে নিলেন।
মনে হয় কারুর জন্য অপেক্ষা করছেন। এক গাল দাড়ির ফাঁক দিয়ে মুখটা চিনতে না পারলেও ভদ্রলোকের ব্যাগটা রনের খুব চেনা চেনা লাগলো। কোথায় যেন দেখেছি। ভাবতে ভাবতে রন খেয়াল করলো না জানলা দিয়ে ওকে দেখতে পেয়ে প্রায় এক লাফে ট্রেন থেকে নেমে ওর পিছনে এসে দাঁড়িয়েছেন সেই ভদ্রলোকটি। চমকে উঠে পিছনে ফিরতেই রন বুঝতে পারল 10 বছর পর পরিবর্তন শুধু স্বভাবে নয়, আজানের চেহারাতেও এসেছে। তুই তাও বিফোর টাইম? এ তো ভাবতেই পারছি না। আরে জঙ্গল ভাই, জঙ্গলই তো শিখিয়েছে বিফোর টাইম চলতে। ওখানে 1 সেকেন্ড দেরি হলে কিন্তু পাখিরা ডাল ছেড়ে উড়ে যায় জানিস। বাঘ হাই তুলে মুখ বুজে নেয়। কত মোমেন্ট যে মিস হয়ে গেছে এই 1 সেকেন্ডের জন্য তার কোনো হিসেব নেই। তাই তো ঘড়িটা 8 ঘন্টা ফাস্ট করে রেখেছি। ফাটিয়ে দিয়েছিস ভাই। আয় আয় আয়, বুকে আয়। আরে তারপর বল তোর তোর খবর কি, কেমন আছিস? আরে কেমন গাড়ি সংখ্যা 1 2 3 4 3 আপ শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ধন্যবাদ। নির্দিষ্ট সময় দীর্ঘশ্বাসের মতন হর্ন বাজিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল দার্জিলিং মেল। 10 বছরে জমে থাকা কথারা দুই বন্ধুকে বুঝতে দিল না সময়ের হিসেব। বর্ধমান ঢুকতে যখন আর 8 ঘন্টা বাকি, তখন ওদের খেয়াল হলো উত্তেজনার বশে শিয়ালদা স্টেশন থেকে ডিনারটাই কেনা হয়নি। এতে অবশ্য চিন্তার কোনো কারণ নেই, এখন ট্রেনে উঠে অ্যাপের মাধ্যমেই খাবার অর্ডার করা যায়। আজান করলো তাই। বর্ধমান স্টেশনে নেমে খাবারের ডেলিভারি নিয়ে আবার উঠে পড়ল ট্রেনে। পিৎজা? কেন, তুই কি লুচি আর সাদা আলুর তরকারি এক্সপেক্ট করছিলিস? এক্সপেক্ট তো এই জার্নিটাও করিনি। আচ্ছা রন, বলছি ঝোড়ার কোনো খবর জানিস তুই? পিৎজায় শেষ কামড় বসিয়ে রনের দিকে না তাকিয়েই প্রশ্নটা করলো আজান। আসলে আসলে ওর নাম্বারটাও সুইচ অফ বলে। আমি ফেসবুকেও খুঁজেছি কিন্তু পাইনি জানিস। কে জানে, দিব্য জানে হয়তো। কাল একবার জিজ্ঞাসা করে নেবো ওকে। চ এবার শুয়ে পড়ি। আজান থেকে গেল লোয়ার বার্থে, এক লাফে আপার বার্থে উঠে গেল রন। ট্রেনের দুলুনির তালে তাল মেলাতে মেলাতে কখন যে চোখে ঘুম এলো টের পেল না দুজনে। ভোর রাতে ট্রেন যখন মালদা ঢুকলো তখন একবার ঘুম ভেঙেছিল রনের। উঁকি মেরেও দেখল পিঠ ব্যাগটা প্রায় পাশ বালিশের মতন জড়িয়ে ধরে শুয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আজান। পর্দার ফাঁক দিয়ে কামরায় ঢুকছে স্টেশনের আলো। এই আলো আঁধারির মধ্যে ওর মনে হলো কোথায় চলেছে ও, কেনই বা চলেছে? শুধু কি পুরনো বন্ধুর সাথে দেখা হওয়ার লোভ, নাকি ওর প্রতিষ্ঠিত জীবনের উপার্জন করা সাফল্যগুলো মেপে দেখাতে চায় সেই বন্ধুটাকে যার ওর চেয়েও বেশি সফল হওয়ার ক্ষমতা ছিল? ফিতে দিয়ে কি মেপে দেখতে চায় আজ কে বেশি সাকসেসফুল? কলেজের সেই ঈর্ষাগুলো কি আবার ভিতর ভিতর জেগে উঠেছে? উত্তর খুঁজতে খুঁজতে আবার ঘুম নেমে এলো রনের চোখে। এই এই ভাই, ওঠ 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 ওঠ, এই কিষানগঞ্জ অনেকক্ষণ ক্রস করে গেছি, ওঠ ওঠ। গলাটা কানে আসতেই চোখ দুটো খুলে গেল রনের। চেয়ে দেখলো কারা যেন সরিয়ে দিয়েছে জানলার পর্দাগুলো। ট্রেনের কামরায় সকালের আলো এসে পড়ায় গত রাতের প্রশ্নগুলোকে আর খুঁজে পাওয়া গেল না। একটার পর একটা ধান ক্ষেত পেরিয়ে ট্রেন এগিয়ে যাচ্ছে নিউ জলপাইগুড়ির দিকে। ফ্রেশ হয়ে দুজনে 2 কাপ চা নিয়ে বসতেই 3 মাস্কেটিয়ার্স গ্রুপে ঢুকলো গাড়ি এবং ড্রাইভারের ফোন নাম্বার। ফোনে একবার চোখ বুলিয়ে নিয়ে ওরা তাকালো একে অপরের দিকে। একটা অস্বস্তি কাজ করছে দুজনের চোখে মুখে, সেটা আর আলাদা করে বলে দিতে হয় না। যেন মনে হচ্ছে মাঝের 10টা বছর একটা ইলিউশন। আজ যে দিব্যর সাথে ওদের দেখা হবে সে যেন 10 বছর আগের বাঁ পায়ে ব্যান্ডেজ জড়ানো সেই দিব্যজ্যোতি রায়, যাকে রেখে ওরা ফিরে গেছিল বারাসাতে। 8:15 ট্রেন এসে দাঁড়ালো এনজেপি স্টেশনে। ওভারব্রিজে উঠতে উঠতেই ড্রাইভারকে ফোন করে নিয়েছিল আজান। ওভারব্রিজ থেকে নামতেই ওদের ছেঁকে ধরল নিউ জলপাইগুড়ি স্টেশনের সেই পরিচিত ভিড়।
ওরা নিজেরাই জানে না ওদের কোথায় যেতে হবে, তাই আর উত্তর দেওয়া হলো না। কিছুটা এগিয়ে পার্কিংয়ের ঠিক সামনেটায় পৌঁছতেই দেখা মিলল গাড়িটা। এক গাল হেসে ওদের দিকেই এগিয়ে আসছে বছর 20 নেপালি ছেলেটি। জিজ্ঞাসা করতে জানা গেল ওর নাম বদ্রি। সে এসেছে ওদের পিক আপ করতে। রন নিজের পিট ব্যাগটা বদ্রির হাতে চালান করে দিয়ে একটা সিগারেট ধরিয়ে আজানের দিকে তাকালো। আজান জানিয়ে দিল এই পিট ব্যাগটা সে নিজের কাছেই রাখবে। ব্যাগের ভেতরে আছে ওর ক্যামেরা। রাস্তায় ভালো কোনো মুহূর্ত পেলেই ক্যামেরা বন্দি করে নেবে চট করে। এরপর দুজনে নিশ্চিন্তে উঠে বসলো গাড়িতে। কিন্তু বেশিক্ষণ আর নিশ্চিন্ত থাকা গেল না। স্টেশনের ব্যস্ত যানজট আর ট্রাফিকের বাড়াবাড়ি ছাড়িয়ে গাড়িটা এখন ছুটে চলেছে শিলিগুড়ি হয়ে শিমুলবাড়ির দিকে। অনেকদিন পর বাতাসের সেই পরিচিত গন্ধটা নাকে এলো ওদের। কিন্তু ওদের নিয়ে গাড়িটা যাচ্ছে কোথায়? প্রশ্নটা বদ্রিকে করতেই সে রাস্তা থেকে চোখ না সরিয়ে উত্তর দিল, টেনশন নেবেন না স্যার, রাস্তা মুঝে সব মালুম হ্যায়। কিন্তু ওরা দুজনেই একটু নড়ে চড়ে বসলো যখন রোহিণী রোডকে ডান দিকে ফেলে ওদের গাড়িটা গিয়ে উঠল মিরিক রোডে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে কোথায় যাচ্ছ? শিলিগুড়ি তো ছাড়িয়ে এলাম। এই গাড়িটা দাঁড় করাও। এই কি হলো? ওদের প্রতিবাদে বিন্দুমাত্র কর্ণপাত না করে ছেলেটি কোমর থেকে একটা কুকরি বার করল। তারপর দাঁত দিয়ে খাপটা খুলে কুকরিটা রাখলো স্টিয়ারিং এর ঠিক পাশে, গাড়ির ড্যাশবোর্ডের উপর। রোদের আলো এসে পড়েছে গাড়ির কাঁচে। সেই আলোতে ধারালো কুকরিটায় ঝিলিক খেয়ে যেতে দেখলো রন আর দিব্য। আরে শোর মত कीजिए স্যার, वो दिब्बो दाजू के पास ही आपको लेके जा रहा हूं। ঠান্ডা গলায় জানিয়ে দিল বদ্রি। ওরা বুঝতে পারল চেঁচামেচি করে আর কোনো লাভ নেই। মিনিট 5 আগেই টোল আর শেষ পুলিশ বুথটা ছাড়িয়ে এসেছে ওরা। জঙ্গলে ঘেরা এই রাস্তায় চা বাগান ছাড়া আর কিছুই নেই। এখন প্রতিবাদ না করে চুপচাপ ওর সঙ্গে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এতক্ষণে গাড়িটা পাকদণ্ডি বেয়ে উপরের দিকে উঠতে শুরু করেছে। বদ্রিকে বলা হয়েছে এই দুজন গেস্টের সাথে খারাপ ব্যবহার না করতে। শুধু ওরা দুজন একবার গাড়িতে ওঠার পর মাঝপথে আর যেন না নামে, সেই মতন ব্যবস্থাও করে রেখেছে সে। গাড়ি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাগুলো লক করে দিয়েছে। এবার পরিস্থিতি একটু হালকা করার জন্য গাড়ির ভিতরে চালিয়ে দিল একটা নেপালি গান। अरे बियर पी लीजिए ना। आप लोगों के लिए दाजू ने भेजा है, जर्नी एंजॉय कीजिए। हाँ, বদ্রি হাতের ইশারায় দেখিয়ে দিল গাড়ির পেছনের সিটটা। ওরা তাকিয়ে দেখলো গাড়ির দুলুনির তালে তাল মিলিয়ে 4টে কাচের বোতল এপাশ ওপাশ করছে পেছনের সিটে। একটু আগে ধারালো ছোড়া দেখিয়ে এখন আবার বিয়ার খেতে বলছে ছেলেটা। আজান ঝুঁকে পড়ে সঙ্গে সঙ্গে একটা বোতল তুলে নিল। তৎক্ষণাৎ প্রচন্ড ঝাঁকুনির সাথে গাড়িটা থেমে গেল খাদের ধারে রেলিং ঘেঁষে। चालाकी मत कीजिए सर, रियर व्यू मिरर में सब दिखता है। ছেলেটির রিফ্লেক্স যে তুখর সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এতক্ষণে রন বুঝতে পারল বোতলের আঘাতে ছেলেটাকে ধরাশায়ী করতে চেয়েছিল আজান, কিন্তু তার চালাকি আন্দাজ করতে পেরে আগেই সাবধান হয়ে গেছে ছেলেটি। বোকামো করিস না তো আজান, ওর হাতে স্টিয়ারিং। ডিসব্যালেন্স হলে আমরা তিনজনেই খাদে গিয়ে পড়বো। देखा आपका फ्रेंड कितना इंटेलिजेंट है। বিচ্ছিরি হেসে বদ্রি আবার গাড়ি স্টার্ট দিল। এরপর ওরা দুজন আর গাড়ি থেকে নামার কোনো চেষ্টা করে। পথে যেতে যেতে পাহাড়ি লোকেদের জীবনযাত্রা, ওদের ইতিহাস, ভূগোল আর জীবনের কঠিন অঙ্কের কথাগুলো শেয়ার করছিল বদ্রি। গাড়ির মধ্যে থেকেই চিনিয়ে দিচ্ছিল বিভিন্ন ভিউ পয়েন্ট। শুধু দিব্যকে নিয়ে করা কোনো প্রশ্ন আর ওদের নিয়ে এসে চলেছে কোথায় জিজ্ঞাসা করলেই কেমন কেমন এড়িয়ে যাচ্ছিল, যেন এসব নিয়ে কথা বলার কোনো অনুমতি ওর এখন নেই। তাই ওরা আর বেশি কথা বাড়ায়নি। শুধু মিরিক থেকে গোপালধারা হয়ে পশুপতির পর সীমানার কাছে আসতেই একটু নড়ে চড়ে বসলো আজান। বলল গাড়িটা একটু দাঁড় করাতে, জলের বোতল কেনার আছে। উত্তরে ছেলেটি আবার হাতের ইশারায় দেখিয়ে দিল গাড়ির পেছনের সিটটা। আজান ঝুঁকে পড়ে 2টো বিয়ারের বোতল তুলে নিল। একটা রনের হাতে গুঁজে দিয়ে নিজের বোতলটা দাঁত দিয়ে খুলে ফেলল।
তারপরে এক ঢোক গলায় ঢেলে বলল, আরে হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সীমানা পার করে মানেভঞ্জন সেখান থেকে ধোত্রে হয়ে গাড়ি ছুটে চলল ছোট ছোট পাহাড়ি গ্রামগুলোকে পেছনে ফেলে। এই রাস্তাগুলো ওদের খুব চেনা। 10 বছর আগে দিব্যকে নিয়ে ওরা এই পথ ধরেই শিলিগুড়ি নেমেছিল। এর মধ্যে মাত্র 5 মিনিটের একটা ব্রেক নিয়েছে বদ্রি। নির্জন রাস্তায় একটা দোকানের গা ঘেঁষে গাড়িটা পার্ক করেছিল সে। তারপর নেমে দরজা লক করে দূরে গিয়ে কারুর সাথে ফোনে কথা বলে আবার দ্রুত ফিরে এসেছিল। সাথে করে নিয়ে এসেছিল 3 প্লেট মোমো। এসে ওদের আপডেট দিয়েছিল এটাই ব্রেকফাস্ট, আর কিছুক্ষণের পথ বাকি আছে, পৌঁছে গিয়েই লাঞ্চ হবে। এদিকে সকাল থেকে 1 কাপ চা, 1 প্লেট মোমো আর 2 বোতল বিয়ার ছাড়া ওদের পেটে কিছুই পড়েনি। তার উপর পাহাড়ের ঠান্ডা এসে ধাক্কা মারছে ওদের মাথায়। তাই এবার গাড়ির কাঁচগুলো তুলে দিয়ে সিটে গা এলিয়ে বসলো রন। ওর মনে পড়ে গেল অফিসের চেয়ারটার কথা, মনে পড়ে গেল সেই পরিচিত ডেস্ক, ব্যালকনি, এমনকি ঈশানের কথাও। সঙ্গে সঙ্গে মাথায় খেলে গেল একটা বুদ্ধি। গাড়িটা কি ওদের নিয়ে পালমাজুয়ার উদ্দেশ্যে ছুটে চলেছে? এটা পরীক্ষা করার একটাই উপায় আছে। যদি বদ্রি ওর পাতা ফাঁদে পা দেয় তবেই। গলাটা একটু ঝেড়ে খুব স্বাভাবিক গলায় রন প্রশ্ন করল, তোমাদের গ্রামে প্রেতের উপদ্রব কমেছে? পালমাজুয়ায় টুরিস্ট আসছে এখন? नहीं साहब, सभी डरे हुए हैं। আজানের মুখটা ঠিক কতটা হাঁ হয়ে গেল সেটা আর মাপা হয়নি, কিন্তু রনের চোয়াল যে বেশ শক্ত হয়ে গেছে সেটা রিয়ার ভিউ মিরারে দেখে নিয়ে ছোট্ট করে একটা জিভ কাটলো বদ্রি। এরপর ওর মুখ থেকে আর একটাও কথা বেরোয়নি। বদ্রি আবার মুখ খুলল যখন দুপুর 2টোর কাছাকাছি গাড়িটা এসে দাঁড়ালো পালমাজুয়ার একটি হোমস্টে সিঁড়ির সামনে। দিব্যকে একবার যদি হাতের কাছে পাই। রাগে ফুঁসতে ফুঁসতে গাড়ি থেকে নামলো আজান। এতক্ষণ বসে থাকার ধকল সামলাতে শরীরটা একটু স্ট্রেচ করে নিয়ে রন বলল, এবার কি ভাঙবি? হাত। এতক্ষণে রনের পিঠ ব্যাগটা কাঁধে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করেছে বদ্রি। পিছন পিছন নামতে শুরু করলো ওরাও। অবশেষে সিঁড়ির শেষ ধাপে পা দিতেই একটা হলুদ রঙের কাঠের বাড়ির সামনে এসে দাঁড়ালো 3 জন। आइए आइए, पहले खाना खा के फ्रेश हो लीजिए। আরে আমরা এখানে খেতে আসিনি। দিব্য কোথায়? হ্যাঁ, ওর সাথে আমাদের কিছু কথা আছে। এই চল চল না, চল চল। এই দিব্য, দিব্য, দিব্য। চিৎকার করতে করতে কাঠের দরজা ঠেলে বাড়ির ভেতরে ঢুকলো 2 জন। একটি সাজানো গোছানো ড্রয়িং রুমের লাল কার্পেট পাতা মেঝেতে এসে দাঁড়ালো ওরা। কাঠের দেওয়াল জুড়ে নেপাল আর তিব্বতের বিখ্যাত সব তুষার শৃঙ্গগুলোর ছবি। মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি লোৎসে, মাকালু, কাবরু ছাড়া বাকিগুলো চিনতে পারল না 2 জনের কেউই। আর চিনতে পারল না ঘরের ভিতরে থাকা মানুষটিকেও। উল্টো দিকের দেওয়ালে ঝুলছে একটি 12 গেজের ডাবল ব্যারেল শটগান। ঠিক তার নিচে 3টে বেতের চেয়ার পাশাপাশি রেখে একটি বসার জায়গা তৈরি করা হয়েছে। সেখানে একজন ভদ্রলোক পিছন ফিরে বসে এক মনে বই পড়ছেন, যেন বাইরের জগতের সাথে তার কোনো সম্পর্ক নেই। বিরক্ত হয়ে আরো একবার চিৎকার করলো আজান, আরে এই দিব্য, এই দিব্য কোথায় তুই? এইবার ভদ্রলোকটি বই থেকে মাথা তুললেন, তারপর সযত্নে বইটা সেন্টার টেবিলে রেখে উঠে দাঁড়িয়ে পিছন ফিরলেন। 10 বছর আগেও যে ছেলেটির মুখ ওদের পরিচিত ছিল, এখন সেই ছেলেটির বয়স কিছুটা বেড়েছে। গালের ওপর কয়েকদিনের না কাটা দাড়ি এবং মাথায় জড়ানো সাদা ব্যান্ডেজ জানান দিচ্ছে শরীরের অবস্থা কিঞ্চিত খারাপ। গায়ের ওপর ফেলে রাখা খয়েরি চাদরটা ভালোভাবে জড়িয়ে নিতে নিতে খুব শান্ত কণ্ঠে ভদ্রলোকটি বললেন, হ্যাঁ বলুন, আমি দিব্য। আপনারা কাকে খুঁজছেন? যেন এই উত্তরে কোনো মশকরা নেই। একজন অচেনা মানুষ আরেকজন অচেনা মানুষের সাথে যেভাবে কথা বলেন ঠিক তেমনভাবেই বলা হয়েছে কথাটি। এই সকাল থেকে অনেক ইয়ার্কি হয়েছে দিব্য, এবার বল তো ব্যাপারটা কি? কথাটা শুনে
ওদের চেয়েও যেন বেশি অবাক হলেন বছর 30-এর এই ভদ্রলোকটি। দিব্যর মতন দেখতে হলেও এ যেন সেই দিব্য নয় যাকে ওরা চিনত। আমি কথা বলছি ওনাদের সাথে। উত্তরটা এলো দরজার দিক থেকে, যে দরজাটা দিয়ে ওরা ঘরের ভেতর ঢুকে এসেছিল। সেদিকে ঘুরে দাঁড়াতেই শির দ্বারা বেয়ে একটা কাঁপুনি ধরে গেল আজানের। লাল হাউস কোটের ওপর একটা কালো শাল জড়িয়ে স্থির দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে সেই মেয়েটি, যাকে একবার দেখবে বলে কলেজের অ্যাটেন্ডেন্সের খাতায় একটাও লাল কালি পড়েনি আজানের, যার জন্য নিজের বন্ধুদের সাথে দূরত্ব তৈরি করতে একবারও ভাবেনি। সে এখন আর চঞ্চল নয়, স্বভাবের সাথেও যেন মিল খায় না। তবু এটাই সত্যি, ওর থেকে হাত পাঁচেক দূরে যে মেয়েটি শান্ত চোখে দাঁড়িয়ে আছে তার নাম ঝোড়া। অবাক হলে তো? জানতাম হবে। মাঝে কতগুলো বছর কেটে গেছে বলো। তুমি এনাদের চেনো ঝোড়া? খুব ভালোভাবে। উত্তরটা যেন বদ্রির দেখানো সেই কুকুরিটার চেয়েও বেশি ধারালো। ছোড়া এগিয়ে এসে দিব্যর হাত ধরে নিয়ে গেল পাশের একটি ঘরের ভেতর। তারপর দিব্যকে ভেতরে রেখে দরজা ভেজিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো। এই 10 বছরে অনেক কিছু বদলে গেছে জানো। সব বলবো বলেই তোমাদের এভাবে এখানে ডেকে এনেছি। প্লিজ কিছু মনে করো না। এক মিনিট, তুই ডেকেছিস মানে? আমাদের তো দিব্য সপ্তাহখানেক আগে ঘটে যাওয়া একটা অ্যাক্সিডেন্টে ওর মাথা থেকে কিছু স্মৃতি একেবারে মুছে গেছে। ডাক্তার বলেছেন ওষুধ নয়, একমাত্র ভরসা মিরাকেল। বিষাদের সুর ঝোড়ার গলায়। এত বছর পর ওদের এরকম একটা জায়গায় একসঙ্গে দেখেই হয়তো কাঁপুনিটা একটু বেশি পেয়ে বসেছে আজানকে। কিন্তু আমরা কেন? কলেজ লাইফের কোনো ঘটনাই মনে নেই ওর। জিজ্ঞাসা করলে বলে ও শিলিগুড়িতে মামার কাছে মানুষ, সেখান থেকেই সোজা চলে এসেছে এখানে। কলেজে আমাদের প্রথম দেখা, প্রথম চুমু, প্রথম হাত ধরে রাস্তা পার হওয়া, সব কিছু স্মৃতি আমি আবার ওকে ফিরিয়ে দিতে চাই। কথাগুলো শুনতে শুনতে কেমন একটা দমবন্ধ লাগছিল আজানের। তাই শার্টের প্রথম দুটো বোতাম খুলে দিয়ে ও বসে পড়ল, যেখানে এতক্ষণ দিব্য বসেছিল সেখানে। এখন আমরা ঠিক কি করতে পারি? ওর কলেজ লাইফের অনেকটা জুড়ে ছিলে তোমরা, তাই ভাবলাম তোমাদের। আসলে আমি ঠিক জানি না কি করতে পারো তোমরা, কিন্তু কিছু একটা করো প্লিজ, প্লিজ। এই দিব্যকে বড্ড অচেনা লাগছে আমার। মাথা না তুলে আজান স্পষ্ট অনুভব করল ঝোড়ার চোখ থেকে টুপিয়ে পড়ছে একটা দুটো করে জলের ফোঁটা। এতক্ষণে ওদের মন থেকে জার্নির সমস্ত ধকল আর রাগ মুছে গিয়ে এসেছে খারাপ লাগা সেই বন্ধুটার ওপর, যার জন্য এক সুতোয় গাঁথা ছিল ওদের কলেজের সেই রঙিন দিনগুলি। ব্যাস এইটুকুই তো? হ্যাঁ, ঠিক 7 দিন পর তোমাদের ফিরে যাওয়ার টিকিট কাটা আছে। হাউসকোটের পকেট থেকে ফোনটা বার করে ফিরে যাওয়ার টিকিট 3 মাস্কেটিয়ার্স গ্রুপে পাঠিয়ে দিল ঝোড়া। এতক্ষণে ঘরে ঢুকে দাঁড়িয়েছে বদ্রি। মুচকি হেসে সে জানিয়ে দিল ক্লাউড কিচেনে ওদের জন্য খাবার অপেক্ষা করছে। এই পাহাড়ি গ্রামে ক্লাউড কিচেন? ঝোড়ার দিকে তাকিয়ে অবাক মুখে প্রশ্নটা করল রন। রান্নাঘরের জানলা দিয়ে মেঘ ঢোকে বলে দিব্যই এই নামটা দিয়েছে। অবাক ভাবটা কেটে গিয়ে হাসি পেল আজানের। রনের মুখের ওপর থেকে ক্লাউড সরে গিয়ে উঁকি মারল রোদের ঝিকিমিকি। দিব্য পাল্টাবে না। ক্লাউড কিচেনে বসে ডাল, স্কোয়াশের তরকারি আর পাহাড়ি চিকেন কারি দিয়ে ভাত খেতে খেতে ওরা দুজন মন দিয়ে শুনছিল ঝোড়ার কথাগুলো। আজানের কাটা ঘায়ে এবং ওদের জন্য কাঁচের প্লেটে সাজিয়ে রাখা স্যালাডের ওপর নুন ছড়াতে ছড়াতে ঝোড়া বলছিল কিভাবে সে দিব্যকে আবিষ্কার করেছিল এই নির্জন পাহাড়ি জনপদে। 10 বছর আগে তোমরা ওকে শিলিগুড়িতে রেখে যাওয়ার পর থেকেই আমার সঙ্গে আস্তে আস্তে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিল দিব্য। জানি না তোমাদের মধ্যে এমন কি ঘটেছিল যার জন্য ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছিল। দিব্য কিছু না বললেও প্রথম নিজেকে খুব অপরাধী মনে হতো আমি তোমাদের মধ্যে ঢুকে সবটা নষ্ট করে দিয়েছি। দেখতে দেখতে আমার ফাইনাল ইয়ার চলে এলো। সেই বছরই মাকে হারালাম।
বারাসাতে থেকে যাওয়ার আর কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। তাই আঁকড়ে ধরার মতন খড়কুটো খুঁজতে খুঁজতে একদিন রাতে ট্রেন ধরে এসে পৌঁছলাম শিলিগুড়িতে। অনেক কষ্টে ওর মামার বাড়ির ঠিকানা পেয়েছিলাম। সেখানে গিয়ে শুনলাম মাসখানেক হলো দিব্য মামাকে কিছু না বলে কোথাও একটা চলে গেছে। কিসের থেকে যে ও পালিয়ে বেড়াচ্ছিল বুঝিনি তখনও। একটু বিরতি নিল ঝোড়া। নিজের গল্পের মাঝেও গেস্টদের দিকে নজর রাখতে ভুলল না। একটু ভাত দি। ঘাড় নেড়ে না জানিয়ে দিল দুজনেই। তারপর আর কোনো আশা নেই ভেবে ফিরে যাচ্ছিলাম। নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ধরবো বলে স্টেশনে গেছিলাম। রাতে ট্রেন ছিল। বিকেলের মধ্যে পৌঁছেও গিয়েছিলাম স্টেশনের বাইরেটায় বসে অপেক্ষা করছি। ঠিক এমন সময় পেছন থেকে শুনতে পেলাম একটা নেপালি ছেলে আমার উদ্দেশ্যে বলছে, मैडम मैडम आपके पास मोबाइल है मैडम? एक अर्जेंट कॉल करना है, मेरे फोन में चार्ज नहीं है। বললাম নাম্বারটা বলতে। ছেলেটি একটা করে নাম্বার বলতে শুরু করলো আর আমার উত্তেজনার পারদ আবার বাড়তে শুরু করলো। 10টা নাম্বার শেষ হতেই আমার জীবনের অঙ্কটা সেবারের মতো মিলে গেল। এটা তো সেই ফোন নাম্বার যার মালিককে আমি পাগলের মতো খুঁজছি। আমার নাম্বার থেকে ফোনটা গেলে দিব্য কিছুতেই রিসিভ করতো না। তাই বুদ্ধি করে ছেলেটিকে বললাম, আমি তোমাকে শুধু ফোনটা দিয়ে সাহায্য করতে পারি। ছেলেটি নিজের মোবাইল থেকে সিম কার্ড বার করে আমার ফোন দিয়ে তার মালিকের সাথে কথা বলছিল। একতরফা কথা শুনে বুঝেছিলাম তাকে শিলিগুড়ি থেকে গেস্ট আনতে পাঠানো হয়েছে, কিন্তু গেস্টদের ট্রেন 12 ঘন্টা লেট। সেদিন প্রথম ছেলেটির মুখে শুনলাম পালমা জুয়ার নাম। ছেলেটি যখন আমার ফোন থেকে সিম কার্ড বার করতে করতে আমাকে ধন্যবাদ জানাচ্ছিল, তখন আমি তাকে জিজ্ঞেস করে বসলাম, পালমা জুয়ার যাওয়ার গাড়ি কোত্থেকে ছাড়ে? প্রথমে অবাক হয়ে ছেলেটি বলল, এত বেলায় গাড়ি পাওয়া অসম্ভব। তারপর ভদ্রতার খাতিরে আমাকে নিজের গাড়িতে তুলে নিল। সেই যে আমি এখানে পৌঁছলাম, আর বারাসাতে ফেরা হয়নি। এখন এটাই আমাদের বাড়ি। বাই দ্য ওয়ে, এখানে এসে দিব্যর মুখে শুনলাম তোমরাও এই গ্রামে এক রাত কাটিয়েছিলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে থাকতেই হোঁচট খেয়ে পড়ে ওর বাঁ পায়ের লিগামেন্টটা ছিঁড়ে গেছিল। অদ্ভুত। বারাসাতে বসে আমরা এসবের বিন্দুমাত্র আঁচ করতে পারিনি। ততক্ষণে ওদের খাওয়া শেষ হলেও ঝোড়ার কথা শেষ হলো না। পালমা জুয়া সাক্ষী আছে, গত 10 বছরে এমন একটা দিনও যায়নি যেদিন দিব্য 3 মাস্কেটিয়ার্সের কথা বলেনি। ঝোড়ার মুখে কথাগুলো শুনতে শুনতে নিজেদের বেশ অপরাধী মনে হচ্ছিল ওদের। খালি মনে হচ্ছিল মানুষের লোভ, ক্ষোভ আর অভিযোগ এগুলো কি দূরে দাঁড়িয়ে থাকা এই পাহাড়গুলোর চেয়েও বড়? পরদিন সকালটা এলো নাম না জানা পাখির মতন, আচমকা। ঘুম ভেঙে রন দেখল আজানের বিছানা খালি। ফ্রেশ হয়ে বাইরেটায় আসতেই দেখা মিলল আজানের। 400 mm এর টেলিফোটো লেন্সটা বাগিয়ে ধরে সেই পরিচিত ভঙ্গিতে একটা গাছের দিকে তাক করে আছে সে। এই সময় ওর সাথে কথা বলা চলে না, তাই শব্দ না করে চেয়ারটা টেনে নিয়ে হোমস্টের সামনেটায় বসলো রন। কিছুক্ষণ পর ক্যামেরাটা চোখ থেকে নামিয়ে ওর দিকে এগিয়ে আসতে আসতে আজান বলল, স্বর্গ রে, পুরো স্বর্গ। দিব্য একটা স্বর্গের মতন জায়গায় থাকে জানিস। উফ, সিঙ্গালীলায় প্রায় 600 প্রজাতির পাখি থাকে, তার মধ্যে অর্ধেক তো শুধু হিমালয়ান পাখির প্রজাতি। এই দেখ না, এই যে সকাল সকাল একটা ফায়ার টেলড সানবার্ডকে ক্যাপচার করেছি। ক্যামেরার ডিসপ্লেটা চোখের কাছে আনতেই রন দেখল ডালে বসে একটা লাল হলুদ পাখি। তার লম্বা ঠোঁট দিয়ে নিশ্চিন্তে ডানা দুটো পরিষ্কার করছে। দূর, এ তো লাল হলুদ পাখি, সবুজ মেরুন কিছু নেই। আপনিও মোহনবাগান? আচমকাই প্রশ্নটা এলো হোমস্টের দিক থেকে। ওদের দিকেই হেঁটে আসছে দিব্য, মুখে এক গাল হাসি। দাড়িটা মনে হয় সদ্য কামিয়েছে, গা থেকে এখনো আফটার শেভের গন্ধটা যায়নি। ওরা জানিয়ে দিল দুজনেই মোহনবাগান এবং খাঁটি ঘটি। রনের ঠিক পাশে চেয়ার টেনে নিয়ে বসে দিব্য বলল, শুধু কি পাখি, কত রেয়ার স্পিসিস আছে এই জঙ্গলে তার কোনো হিসেব নেই। কত নাম না জানা ফুল ফোটে,
আমি তার গন্ধ পাই। শুনেছি এখানে অনেক প্রজাতির অর্কিড ফোটে। ঠিক শুনেছেন। এই তো, এটা তো রডোডেন্ড্রনের মাস চলছে। এরপর বর্ষা নামবে, তখন পাহাড়া জঙ্গলের রূপ আরো বদলে যাবে। তা আপনাদের কদিনের ট্যুর? এখানে সপ্তাহখানেক থাকবো প্ল্যান করেছি। বেশ করেছেন। এখানে একটানা এতদিন খুব একটা কেউ থাকে না। আসলে সাইট সিইং বলতে এখানে তো তেমন কিছুই নেই। আসলে সবাই এখন কম দিনে অনেক কিছু দেখে ফেলতে চায়। আরে বাবা, চুপ করে একটা গ্রামে কিছুদিন পড়ে না থাকলে একটা পাহাড়কে কি উপভোগ করা যায় বলুন তো? কথাগুলো শুনতে শুনতে অদ্ভুত এক বিষণ্ণতা ঘিরে ধরল ওদের। পরিচিত বন্ধুর সাথে এতদিন পর এভাবে কথা বলতে হবে, এটা যেন কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। ব্রেকফাস্ট করেছেন আপনারা? এখনো সুযোগ হয়নি। ও, ঝোড়া আজ ওয়াইফাই বানাচ্ছে। আমি ঘর থেকে বেরিয়েই গন্ধটা পেয়েছি। এই তো দেখুন, এই বলতে না বলতেই চলে এসেছে। এসো। ঝোড়া এসে ওদের সামনে নামিয়ে রাখলো ধোঁয়া ওঠা 4 বাটি ওয়াই নুডলস। এরপর নিজে একটা চেয়ার টেনে নিয়ে ওদের পাশে বসলো। ব্রেকফাস্ট সেরে ওনাদের একটু গ্রামটা ঘোরাতে নিয়ে যেও তো। 3 মাস্কেটিয়ার্সকে একটু আলাদা সময় কাটানোর সুযোগ করে দেওয়ার জন্যই ঝোড়ার এই প্ল্যান। এটা বুঝতে বাকি রইল না বাকি দুজনের। বেশ তো, গ্রামের নিচ দিয়ে একটা ছোট নদী বয়ে গেছে, চলুন তাহলে ওখানেই যাই। না না, ওখানে আর নয়। এই নামার রাস্তাটা বড্ড ঢালু। আপনি কি করে জানলেন? আপনারা তো গতকাল বিকেলেই... নিচে নামার রাস্তা তো ঢালুই হয়, বলা যায় না নামতে গেলে যদি পাটা হড়কে যায়। কি বল আজান? রনের চোখ পাকানো দেখে ঘাড় নেড়ে ওর তালেই তাল মেলালো আজান। সবসময় ঢালু নামতে পা হড়কে যায় না, কেউ কেউ অবলীলায় নিচে নামতে পারে। এরপর টেবিলে বসে দিব্য আর খুব একটা কথা বলেনি ওদের সাথে। খেয়ে উঠে 3 জন মিলে পায়ে হেঁটে গ্রাম ঘুরতে বেরিয়ে গেল। ক্যামেরায় চোখ রেখে ফুল আর পাখির ছবি তুলতে গিয়ে আজান বারবার পিছিয়ে পড়ছিল। ওদিকে গ্রামের প্রত্যেকটা ঘরবাড়ি, রাস্তাঘাট খুব যত্নের সঙ্গে রনকে চিনিয়ে দিচ্ছিল দিব্য। জানেন তো, এই গ্রামে না বিয়ে নিয়ে একটা মজার ব্যাপার আছে। এখানে প্রায় সবাই পালিয়ে গিয়ে বিয়ে করে, আর আমরা এখানে পালিয়ে এসে তারপর বিয়েটা করেছি। রন শুধু হাসল। আজান এখন ওদের থেকে কিছুটা দূরে ক্যামেরায় চোখ রেখে কিছু একটা ছবি তোলার চেষ্টা করছে। এই ফাঁকে দিব্যকে একা পেয়ে একটা প্রশ্ন করে বসল রন। আপনি সত্যিই ভাগ্যবান, শহরের কোলাহল থেকে এত দূরে থাকেন। আচ্ছা, বারাসাতের কথা আপনার মনে পড়ে না? বারাসাত? ও, ঝোড়া বলেছে বুঝি? আমাকেও প্রশ্নটা জিজ্ঞাসা করে। ও বলে আমি নাকি ওখানে কয়েক বছর ছিলাম, যদিও আমার কিছুই মনে পড়ে না। সত্যিই তোর বারাসাতের কথা মনে পড়ে না দিব্য? একটু মনে করার চেষ্টা করে দেখ না। কলেজের সামনে চায়ের দোকানে বসে 2টো চা 3টে গ্লাসে ঢেলে খাওয়ার কথা। তারপর যেবার মোহনবাগান ম্যাচের টিকিট আমরা পেলাম না, তোর বুদ্ধিতে পাঁচিল টপকে বারাসাত স্টেডিয়ামে ঢুকেছিলাম। আজানকে লিখে দেওয়া তোর কবিতার কথা মনে নেই? তোর মামার বাড়ি যাচ্ছে বলে আমাদের সান্দাকফু ট্রেক, এখানে এসে আমাদের গাড়ি খারাপ হয়ে যাওয়া, তোর বাঁ হাঁটুর চোট, কিচ্ছু মনে পড়ছে না? আপনি কে বলুন তো? ঝোড়ার খুব পরিচিত সেটা আমি বুঝতেই পারছি, কারণ ওর মুখেও আমি একই গল্প শুনেছি। কিরে, এই তোরা দাঁড়িয়ে পড়লি কেন? এতক্ষণে ওদের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়ে প্রশ্নটা করলো আজান। কিসের ছবি তুললেন আপনি? হিমালয়ান গ্রিফন। বাহ, পুরাতন বিশ্বের প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে বড় শকুন। বৌদ্ধ ধর্মে বিশ্বাস করা হয় এরা নাকি মৃত ব্যক্তির আত্মাকে স্বর্গ পর্যন্ত পৌঁছে দেয়। শকুন কিন্তু আগে থেকে মৃত্যুর গন্ধ পায়। চলে আসুন। শেষ কথাটা বলে দিব্য আবার হাঁটতে শুরু করল। কৌতূহলবশত ওরা দুজনেই একবার ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকাল। দূরে গাছের পাতার ফাঁক দিয়ে এখনো স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে ফ্যাকাশে বাদামি রঙের বিশাল পাখিটার পালকবিহীন মাথাটা। শকুনটা যেন ঠিক ওদের দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টে। তাহলে কি সত্যি সত্যি মৃত্যুর গন্ধ পেয়ে এসেছে পাখিটা? এখানে সবাই রাত 8টার মধ্যে ডিনার সেরে ঘুমিয়ে পড়ে। রনের কিন্তু বেশ লাগছে আচমকা পাওয়া এই ছুটিটা, সঙ্গে উপরি পাওনা হিসেবে চমৎকার ওয়েদার। তাই কম্বলের নিচে ঢুকেই আলোটা নিভিয়ে দিতে বলল আজানকে।
ঘুম আসতে বেশি সময় নিল না। সেই রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখল রন। ও দেখল সাদা বরফের মধ্যে দিয়ে ছুটে চলেছে সে। পেছনে উড়ে আসছে বিশাল আকার হিমালয়ান গ্রিফিন। হাত পা ছুঁড়ে অনেকভাবে আটকানোর চেষ্টা করছে রন, কিন্তু রনের পিছু কিছুতেই ছাড়ছে না ওই নাছোড়বান্দা শকুনটা। কিন্তু আজ আজানের চোখে ঘুম নেই, তাই সে বিছানা ছেড়ে উঠে জানলার পর্দা সরিয়ে পাহাড়ের গায়ে টিম টিম করে জ্বলে থাকা বাড়ির আলোগুলো একে একে নিভে যেতে দেখছে। আচমকা বাইরে থেকে খুট শব্দ শুনে পাহাড়ের দিক থেকে চোখ সরিয়ে রাস্তাটার দিকে তাকালো সে। তাতেও যেটা দেখল সেটা বেশ অস্বাভাবিক। একটা আলো হেঁটে হেঁটে চলেছে নদীর দিকে নেমে যাওয়া ঢালু রাস্তাটা ধরে। এটা কোনো টর্চের আলো নয়, সেটা বেশ স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে, কারণ একজন স্বাভাবিক উচ্চতার মানুষ হাতে টর্চ ধরে এগিয়ে গেলে আলোটা যে উচ্চতায় থাকার কথা এটা তার চেয়ে অনেক উপর দিয়ে চলেছে। তাছাড়া এই আলোর হাঁটার একটা নিজস্ব ছন্দ আছে। এখানে এসে গ্রামের কয়েকজনের মুখে আজান শুনেছে প্রেতের কথা। এবার আলোটা এক জায়গায় দাঁড়িয়ে নিভে গেল। সঙ্গে সঙ্গে জানালার সামনে থেকে সরে দাঁড়ালো সে। মনের মধ্যে চেপে বসেছে প্রবল কৌতূহল। এবার আলোটা আবার জ্বলে উঠল, কিন্তু একটু দূরে গিয়ে। তারপর গাছের পাতার ফাঁকে মিলিয়ে গেল। সে রাতে আজানের চোখে ঘুম আসতে অনেক সময় নিল। কলকাতা শহরে শুধু ঘড়ি আছে, কিন্তু সময় নেই। এখানে দুটোই আছে। পালমাজুয়ায় আরও 3টে দিন কাটিয়ে দেওয়ার পর এটাই একটা মস্ত বড় পার্থক্য বলে মনে হলো ওদের দুজনের। গত 3 দিন রন এবং আজানের মনে জমে থাকা সমস্ত ক্লান্তি ম্যাজিকের মতো মুছে দিয়েছে এই পাহাড়ি আবহাওয়া। বর্ষার পর গাছেদের সবুজ যেমন সোনায় নতুন জীবন ফিরে পাওয়ার গল্প, ঠিক তেমন কোনো গল্পের দুজন চরিত্র এখন ওরাও। কিন্তু এই আচমকা পাওয়া ছুটির মধ্যেও ঝোড়ার অনুরোধে একটা কাজ ওদের করে যেতে হচ্ছে। তাই দিব্যর সাথে দেওয়া আড্ডায় বারবার ফিরে আসছে বারাসাত গভর্নমেন্ট কলেজের ফেলে আসা দিনগুলোর কথা। ফিরে ফিরে আসছে 3 মাস্কেটিয়ার্সের জীবনের সেরা কয়েকটা বছরের কথা। যদিও দিব্যর স্মৃতি এখনো ফিরে আসেনি, গল্পের একজন মুখ্য চরিত্র হয়েও সে এখন শুধুই শ্রোতা। দিব্য বলে পাহাড়ের আবহাওয়া ঝোড়ার চেয়েও বেশি আনপ্রেডিক্টেবল, বদলে যায় মুহূর্তে। আঁচ করার কোনো সুযোগ দেয় না। গত 3 দিন পালমাজুয়া রৌদ্রোজ্জ্বল থাকলেও আজ বিকেলের পর থেকে মেঘে ঢেকেছে আকাশ। সন্ধ্যের দিকে এক পশলা বৃষ্টিও হয়েছে। এই পরিবেশের সদ্ব্যবহার করাতে বদ্রি ওদের জন্য জোগাড় করে এনেছে রডোডেনড্রন ওয়াইন। আজ প্ল্যান ছিল ওয়াইনের সঙ্গে কাঠের আগুনে ঝলসানো মুরগি খাওয়া, কিন্তু বৃষ্টি এসে ওদের সেই প্ল্যানে জল ঢেলে দিয়েছে। তাই আপাতত হোমস্টে ড্রয়িং রুমে বসেই গল্পের মাঝে মাঝে ওয়াইন দিয়ে গলা ভেজাচ্ছে দুজন। এতক্ষণ দিব্য ওদের সাথেই ছিল। এইমাত্র গুড নাইট বলে পাশের ঘরে শুতে গেল। রান্না সেরে এবার ওদের জয়েন করলো ঝোড়া। সাথে নিয়ে এলো গ্যাসের আগুনে সেকা পাঁপড়। প্লেটটা নামিয়ে রাখতে রাখতে বলল, আর তো 2 দিন, তারপর? গ্লাসে কিছুটা ওয়াইন ঢেলে ঝোড়ার দিকে এগিয়ে দিল আজান। তারপর রনের দিকে তাকালো। এরকম প্রশ্নের উত্তর ওদের মধ্যে রনই সবচেয়ে ভালো দেয়। তারপর আর কি, তারপর নেমে যাব। পাহাড় থেকে শুধু নামা যায়, ফেরা যায় না। মাঝে মাঝে মনে হয় তোমাদের সাথে দেখা না হলে হয়তো ভালোই হতো। আমার জন্য সবটা কেমন। তখন আমাদের বয়স কম ছিল ঝোড়া। এখন হলে হয়তো সিচুয়েশনগুলো অন্যভাবে হ্যান্ডেল করতাম। এটা কিন্তু সত্যি, তখন তোমরা কলেজে যা সব করতে
সবাই রীতিমতো এড়িয়ে চলতো তোমাদের। আমি কিন্তু সব জানি। দিব্য তোকে সব শেয়ার করেছে? হাসতে হাসতে প্রশ্নটা করল রন। ওদের কলেজের কাণ্ড কারখানা নিয়ে একটা মোটা উপন্যাস ছাপিয়ে ফেলা যায়। বাজি ধরে বলা যায় সেই বই হবে আনপুট ডাউনেবল। সব মানে সব। রোজ রাতে 3 মাস্কেটিয়ার্সের একটা করে গল্প শোনাতো। ওই আমাকে বন্ধুত্ব শব্দটার সাথে নতুন করে পরিচয় করিয়েছে। জোড়া, সরি। কিসের জন্য? সব কিছুর জন্য। আমি এবার উঠি, বুঝলি? তোরা বস, আমি একটু। প্লিজ রন্দা। আমাদের তিনজনেরই এবার ওঠা উচিত। ওয়াইনটা খুব স্ট্রং। আচ্ছা, 10 বছর আগে দিলপাখোলার ধারে তোমরা একটা খেলা খেলেছিলে না? মুহূর্তে যেন ওয়াইনের নেশাটা মাথা থেকে নেমে গেল বাকি দুজনের। তার বদলে মাথায় এসে ধাক্কা মারল অজানা একটা ভয়। দিব্য তোকে সব বলেছে? পুরোটা নয়, কিছুটা। বাকিটা তোমরা বলো। সে তো অনেক বছর আগেকার কথা। হ্যাঁ, আমাদের এখন ঠিক মনেও নেই। তাছাড়া এরকম খেলা আমরা কলেজ লাইফে অনেক খেলেছি। যত সব উদ্ভট আইডিয়া আসতো দিব্যর মাথায়। ঝোড়া এবার নিজেই ফাঁকা গ্লাসটা ওয়াইন ঢেলে ভর্তি করে নিল। তারপর চেয়ারে পিঠ এলিয়ে দিয়ে বলল, ওয়েদার ফোরকাস্ট বলছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই। ক্যাম্পিং করার জন্য আদর্শ দিন। আগামীকাল আমরা সবাই মিলে দিলপাখোলার ধারে ক্যাম্পিং করলে কেমন হয়? তোমাদের সাথে দিলপাখোলার ধারে গেলে যদি দিব্য সবকিছু মনে পড়ে যায়, তাহলে তো খুব ভালোই হয়। বেশ, আমি বদ্রীকে বলে দিচ্ছি সব জোগাড় করে রাখতে। অনেক রাত হয়ে গেল, এবার আমি উঠি। তারপরে এক ঢোকে ওয়াইনটা শেষ করে ঝোড়া উঠে দাঁড়ালো। বেডরুমের দিকে যেতে যেতে বলল, কিচেনে তোমাদের খাবার ঢাকা দেওয়া আছে, বেশি দেরি করো না কিন্তু। ঘরে ঢুকে ভেতর থেকে ছিটকিনি টেনে দিল ঝোড়া। নিস্তব্ধতার মধ্যেও এই খুট আওয়াজটা কানে বাজলো ওদের দুজনেরই। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করে একটা সিগারেট ধরিয়ে অনেকটা ধোঁয়া ছাড়ল রন। আজান দেখলো রনের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। তুই ফালতু টেনশন করছিস রন। টেনশন করছি এটা ঝোড়াকে বুঝতে দেব না বলেই কালকের প্ল্যানে রাজি হয়ে গেলাম। ব্যাপারটা বোঝ। এখানে বেশিক্ষণ বসে থাকা ঠিক হবে না। ডিনার সেরে বাকিটা ঘরে গিয়ে শেষ করি। চল। অর্ধেক খালি বোতলটা নিয়ে উঠে দাঁড়াতেই মাথাটা একবার চক্কর দিয়ে উঠল ওদের। দুজনের মাথার ভেতর একসঙ্গে বেজে চলেছে 10 বছর আগে দিলপাখোলার ধারে খেলার ছলে দিব্যর বলা কয়েকটা কথা। এবার মন দিয়ে শোন, আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে। আজকে আমরা তিনজনে এখানে বসে বিয়ার খেতে খেতে আমাদের বন্ধুত্ব সেলিব্রেট করছি, বুঝছি তো? এই ভালো মুহূর্তটাকে কিন্তু প্রিজার্ভ করে রাখতে হবে। তোর মাথায় কি চলছে বলতো দিব্য? অ্যাডভেঞ্চার। আমরা এই সাদা কাগজে আমাদের জীবনের সমস্ত লোভ, ক্ষোভ আর অভিযোগগুলো লিখে রাখবো। হ্যাঁ, তারপর এগুলো বিয়ারের ফাঁকা বোতলে ভরে পুঁতে রাখবো দিলপাখোলার ধারে। এখন আমরা কেউ কারোর লেখা পড়বো না। ঠিক 10 বছর পর এই 3 মাস্কেটিয়ার্স আবার ফিরে আসবে এইখানে। তখন এগুলো বার করে একে অপরের লেখা পড়তে পড়তে আজকের দিনটা আরো একবার সেলিব্রেট করবো আমরা। তখন দেখবো 10 বছর পর আমরা আজকের লোভগুলোকে জয় করে ক্ষোভগুলোকে উগড়ে দিয়ে জীবন থেকে সব অভিযোগগুলো মুছে ফেলতে পারছি কিনা। কিরে বল, কেমন আইডিয়াটা? তখন বেশ লেগেছিল দিব্যর এই আইডিয়াটা। চতুর্থ বোতলটা শেষ করার পর সেদিন মনের ভেতর থাকা সমস্ত লোভ, ক্ষোভ এবং অভিযোগ উগড়ে দিতে বেশি সময় নেয়নি 3 মাস্কেটিয়ার্স। পেনের খসখস শব্দে 3টে সাদা কাগজ ভরে উঠেছিল মুহূর্তের মধ্যে। তারপর কাগজে নিজেদের নাম লিখে 3টে আলাদা আলাদা বোতলে ভরে মুখটা কাঠ দিয়ে এয়ারটাইট করে পুঁতে দেওয়া হয়েছিল নদীর ধারে মাটির নিচে।
উপরে একটা প্রমাণ সাইজের পাথর চাপা দিতে দিতে আজান বলেছিল, আরে বইতে পড়েছি, মাটির নিচে গুপ্তধন পুঁতে রেখে ওপরে একটা চিহ্ন ছেড়ে যেতে হয়। কিরে এই ভাই, এই আমরা এইসব করবো না? হ্যাঁ, তার কোনো প্রয়োজন নেই। আরে আজব, তাহলে 10 বছর পর ফিরে এসে বুঝবো কিভাবে কোথায় আছে আমাদের বোতল ভর্তি সিক্রেট? ওটাই তো অ্যাডভেঞ্চার মাই ডিয়ার ফ্রেন্ড। 10 বছর হয়ে গেছে দিলপাখোলার ধারে 3 বন্ধুর কাটানো সেই শেষ রাতটার। হয়তো এখনো দিলপাখোলার ধারে মাটির নিচে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে ওদের বোতল ভর্তি সিক্রেটগুলো। সেদিনের অ্যাডভেঞ্চারটা এখন কিছুতেই ছেলে মানুষই বলে মনে হচ্ছে না রনের। সে আন্দাজ করতে পারেনি নেশার ঘোরে খেলার ছলে লেখা কয়েকটা কথা 10 বছর পরে এই পাহাড়ি শীতেও ওর কপালে ঘাম এনে দেবে। লেখাগুলো এখন বেরিয়ে এলে আমাদের সম্পর্কগুলো কি বদলে যেতে পারে আজান? কথায় আছে মানুষ সঙ্গবদ্ধ জীব। কথাটা একটু মিথ্যে। মানুষ ভালো সময়ের ভাগ কাউকে দিতে না চাইলেও খারাপ সময় সবার আগে খোঁজে পাশের জনকে। রনও তাই করল। সে যে তার লেখাগুলোর ব্যাপারে জেনে নিতে চাইছে সেটা বুঝতে বাকি রইল না আজানের। নেশার ঘরে কি লিখেছিলাম ঠিক মনে নেই, তবে তোর মতোই দিব্যর বিরুদ্ধে আমার মনেও চাপা ছিল লোভ, ক্ষোভ আর অভিযোগ। আমরা মনে হয় ফেঁসে গেছি রে আজান। প্ল্যান করে আমাদের ফাঁসানো হয়েছে। প্রথম দিনই এটা বোঝা উচিত ছিল, কিন্তু পরের দিন ঘুম ভাঙতে বেশ দেরি হলো দুজনের। এটা গতকাল রাতে খাওয়া ওয়াইনের হ্যাংওভার না 10 বছর আগে খাওয়া বিয়ারের হ্যাংওভার সেটা ঠিক করে বুঝতে পারল না দুজনের কেউই। মাথাটা আজ একসঙ্গে ধরেছে দুজনের। আজই এই ট্রিপের শেষ দিন। আগামীকাল সকালেই ওরা নেমে যাবে পাহাড় থেকে। একটু আগে ঝোড়া এসে ওদের খোঁজ নিয়ে গেছে। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি জল খাবার খেয়ে নিতে বলেছে। এখনো পর্যন্ত ঝোড়ার কথার কোনো প্রতিবাদ ওরা করেনি। গতকাল রাতেই দুজনে ঠিক করে নিয়েছিল যতক্ষণ পারবে স্বাভাবিক হয়ে থাকার অভিনয় করবে। এই সময় উল্টো দিকের মানুষটাকে বুঝতে দিলে চলবে না যে ওদের মনের ভিতরে ঠিক কি চলছে। লেখাগুলো মনে না থাকলেও ওরা জানে সেদিন ওই কাগজে যে কথাগুলো উগরে দেওয়া হয়েছিল তা সবই দিব্যর বিরুদ্ধে। এটা ভাবতেই আবার নতুন সন্দেহ দানা বাঁধল আজানের মনে। ঝোড়া কি সব জেনে শুনেই এসব করছে, নাকি আজ দিলপাখোলার ধারে শুধুই ক্যাম্পিং করার পরিকল্পনা নিয়েই যাচ্ছে ও? রেডি হয়ে পিঠ ব্যাগে প্রয়োজনীয় কয়েকটা জিনিস ভরে নিল ওরা। দিব্য ওদের জন্য রেডি হয়ে অপেক্ষা করছে হোমস্টের বাইরেটায় বসে। ওরা বেরিয়ে আসতেই এক গাল হেসে জিজ্ঞেস করলো, রেডি তো অ্যাডভেঞ্চারের জন্য? রন আর আজান একে অপরের মুখের দিকে তাকালো। তারপরে একসঙ্গে ঘাড় নেড়ে জানিয়ে দিল ওরা রেডি। এতক্ষণে ঘর থেকে বেরিয়ে ওদের সামনে এসে দাঁড়িয়েছে ঝোড়া। আজ সে কালো ট্র্যাক প্যান্টের ওপর হলুদ গলাবন্ধ জ্যাকেট পরেছে। সদ্য ভেজা চুলগুলো শুকিয়ে নেওয়ার জন্য খুলে রেখেছে পিঠ জুড়ে। এবার এই দৃশ্যের সম্পূর্ণ বিপরীত একটি দৃশ্য চোখে পড়ল ওদের। ঝোড়ার কাঁধে ঝুলছে 12 গেজের ডাবল ব্যারেল শটগানটা। পাহাড়ি গ্রামগুলোতে অনেকেই নিজেদের কাছে এরকম আগ্নেয়াস্ত্র রাখে, বিশেষ করে সেই গ্রামগুলো যদি হয় জঙ্গল লাগোয়া। ঝোড়া মুচকি হেসে জানিয়ে দিল আত্মরক্ষার জন্যই এটা সঙ্গে নিয়েছে সে, কিন্তু আক্রমণটা কোন দিক থেকে আসতে পারে বলে সে আন্দাজ করছে সেটা আর বলল না। তাই ওরাও আর জানতে চাইল না। মাথায় কাঠের বোঝা নিয়ে একদম সামনে হেঁটে চলেছে বদ্রি। পেছনে দিব্য, আজান আর রন, এবং সব শেষে ঝোড়া। ওরাও ভাগ ভাগ করে হাতে তুলে নিয়েছে ক্যাম্পিংয়ের কিছু সামগ্রী। আজ খুব ভোরে বদ্রি নদীর ধারে গিয়ে তাঁবু খাটিয়ে এসেছে। বিকেলের দিকে একবার হোমস্টেতে ফিরে এসে স্লিপিং ব্যাগগুলো নিয়ে যাবে বলেছে। নিচের দিকে নামতে হচ্ছে বলেই হয়তো বেশি কষ্ট হচ্ছে না রন আর আজানের। হাঁটতে হাঁটতে ওরা এসে দাঁড়ালো একটা বড় পাথর, নেপালি ভাষায় যেটাকে দুঙ্গা বলা হয়, তার ঠিক সামনে। আজান আর রনের হাঁটা স্পিড কিছুটা কমল।
ঝোড়া ওদের ছাড়িয়ে কিছুটা এগিয়ে যেতেই গলাটা নামিয়ে নিয়ে আজান প্রশ্ন করল, চিনতে পারছিস? কেন পারবো না? 10 বছরে পাথরটার গায়ে শুধু শ্যাওলাই বেড়েছে, আর বিশেষ কোনো পরিবর্তন হয়নি। বিশ্বাস কর সেদিন মাথাটা চট করে গরম হয়ে গেছিল, তাই। হাতের ইশারায় আজানকে থামালো রন। কাকে কৈফিয়ত দিচ্ছিস তুই? নিজেকে রে, নিজেকে। আমার সেদিনের ওই একটা ভুলের জন্যই দিব্যর জীবনটা বেঁচে গেছে, নাহলে ওর জীবনটাও আমার মতন হতো। সকালের অ্যালার্ম, ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে অপেক্ষা, প্রমোশন, বসের মেল। ফার্স্ট হওয়ার চক্করে কলেজের পর থেকে শুধু দৌড়েই যাচ্ছি, কিন্তু ফিনিশিং লাইন কোথায়? আরো দূরে সরে যাচ্ছে আমার থেকে। কোনোদিন পাবো কিনা জানিও না। তুই এখনো দিব্যকে ঈর্ষা করিস বল? গত 10 বছরে দৌড়তে এতটাই ব্যস্ত ছিলাম যে পেছন ফিরে একবারও দেখিনি দিব্য এই কম্পিটিশনেই নেই। ও সোজা না দৌড়ে মনের আনন্দে উল্টো দিকে দৌড়েছে। আমি যে কেন পারলাম না, এখন এটাই ঈর্ষার কারণ, আর কিচ্ছু না। এরপর আজান আর একটাও প্রশ্ন করেনি। একটা সিগারেট ধরিয়ে বাকি পথটা রন একা একা হেঁটেছিল, নিজের মতন ধীরে সুস্থে, যেন ওর কাছে কোথাও পৌঁছে যাওয়ার তাড়া নেই। ওরা দুজন যখন দিলপাখোলার ধারে এসে পৌঁছলো, তখন সবার জন্য চায়ের জল বসিয়ে দিয়েছে বদ্রি। ঝোড়া রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। এসবের থেকে অনেক দূরে নদীর ধারে একটা উঁচু পাথরের ওপর একা বসে আছে দিব্য। ওরা গিয়ে ওর পাশে বসল। জলের রং বদলাচ্ছে। শীতকালে স্বচ্ছ নীল থাকে জানেন, বর্ষা আসলে আবার ঘোলা হয়ে যায়। এই কথার কোনো উত্তর দিল না ওরা, শুধু তাকিয়ে থাকলো দিব্যর চোখের দিকে। নিস্তব্ধতার চেয়ে বড় উত্তর এবং রিয়েলাইজেশনের চেয়ে বড় সরি হয়তো এই দুনিয়ায় আর কিছুই হয় না। আজ খুব বেশি কথা বলতে ইচ্ছে করছে না ওদের দুজনের, কিন্তু সব স্বাভাবিক আছে বোঝাতে মাঝে মধ্যেই কথা বলার অভিনয় করতে হচ্ছে। বারবার মনে হচ্ছে টাইম মেশিনে চেপে যদি আবার কলেজ বেলায় ফিরে যাওয়া যেত, তাহলে মাঝের 10টা বছর একটু অন্যরকম হতো। দিব্যর মতন ওরাও চেষ্টা করত জীবনের সব লোভ, ক্ষোভ এবং অভিযোগগুলোকে সরিয়ে রেখে শুধু বন্ধু হয়ে বাঁচতে। আজও নিয়ম করে ঠিক সময় বিকেল নামলো পালমাজুয়ায়। দুপুরের খাওয়ার পর হোমস্টেতে ফিরে গেছিল বদ্রি। এই মাত্র সে ফিরে এলো ওদের জন্য স্লিপিং ব্যাগ নিয়ে, সাথে আরো 2টো ব্যাগ। জিজ্ঞাসা করতে জানা গেল একটাই আছে রাতের জন্য মাংস এবং অন্যটায় বিয়ারের বোতল। কিন্তু পাথরের ওপর ব্যাগগুলো নামিয়ে রাখতেই যে আওয়াজটা হলো সেটা বেশ অস্বাভাবিক। অনেক সময় ফাঁকা কাচের বোতল মেঝেতে নামিয়ে রাখলে এমন আওয়াজ হয়। ওদের মনের প্রশ্নটা আন্দাজ করতে পেরেই হেসে উঠল ঝোড়া। চিন্তা করো না, ভর্তি বোতলও আছে। ততক্ষণে কোমরে গোঁজা কুকরিটা বার করে বনফায়ারের জন্য কাঠ কাটতে বসেছে বদ্রি। বড় কাঠগুলো দুভাগ করে সাজিয়ে রাখছে একটার উপর আরেকটা। অন্ধকার নামার আগেই জঙ্গলের মধ্যে জ্বলে উঠল আগুন। ধীরে ধীরে গাছগুলো গা ঢাকা দিল অন্ধকারে। জায়গাটা আগের চেয়ে অনেকটা ছোট হয়ে এলো। ঠান্ডাটা বেশ বেড়েছে, তাই আগুনের চারিদিকে গোল হয়ে বসলো ওরা 5 জন। এই পরিবেশে ভূতের গল্প হলে জমে যেত। আচমকা ঝোড়ার এই প্রস্তাবে ঘাড় নেড়ে সম্মতি জানালো বাকিরা। সঙ্গে সঙ্গে এক লাফে 2 পা পিছিয়ে গেল বদ্রি। তীব্র প্রতিবাদ করে জানিয়ে দিল একমাত্র ঝোড়ার অনুরোধেই জোর করে ভয়কে জয় করে আজ সে এখানে এসেছে, না হলে সন্ধ্যের পর এদিকে ভুল করেও আসতো না। नहीं भूत 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 नहीं। हाँ कुछ और कहिए ना। हाँ ঠিক আছে, তাহলে আজ অন্যরকম একটা গল্প হোক। ভূত না থাকলেও এই গল্পে ভয় আছে, আর আছে 3 বন্ধু। প্রথমেই বলে দিই,
আমার গল্পের সব চরিত্রই কিন্তু কাল্পনিক নয়। আজান বেশ বুঝতে পারল গলাটা কেমন শুকিয়ে আসছে ওর। রনের দিকে আর চোখে একবার তাকিয়ে নিল সে। রন নির্বিকার, মুখটা থমথমে। ঝড় আসার আগে পরিবেশের অবস্থা ঠিক যেমন হয়। বনফায়ারের কাপা কাপা আগুনে দিব্যর মুখ দেখে মনে হলো সে গল্প শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই বেশি দেরি না করে ঝোড়া শুরু করল। গল্পের শুরুটা হয়েছিল আজ থেকে 13 বছর আগে। বিশাল কালো গেট পেরিয়ে যখন প্রথমবারের মতন কলেজের ভেতরে ঢুকেছিল 3 বন্ধু, তখন তারা জানতো না ওদের মধ্যে একজন কোনো দিনও পাস আউট করে এই গেট দিয়ে বেরিয়ে আসতে পারবে না। কয়েকশো কিলোমিটার দূরে থেকেও সে রোজ ফিরে যাবে ওই কলেজের মধ্যে, একা একা গিয়ে বসবে ক্যান্টিনে। তার জন্য কোনোদিনও বাজবে না ছুটির ঘন্টা। এর জন্য দায়ী কে? না না, কে নয়, দায়ী কি? দায়ী হলো বাকি দুজনের লোভ, ক্ষোভ আর অভিযোগ। এবার আর শান্ত থাকা গেল না। নিস্তব্ধতা ভেঙে সবার প্রথম চিৎকার করে উঠল আজান। এই জন্য তুই আমাদের এখানে ডেকে এনেছিস, তাই না ছোড়া? উত্তরের বদলে কোমরের কাছটায় একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলো আজান। ঘাড় ফিরিয়ে দেখলো ঠিক ওর পেছনে এসে দাঁড়িয়েছে বদ্রি। কুকুরিটা ঠেকিয়ে ধরে আছে কোমরের কাছটায়। চিৎকার করো না আজানদা, গল্প তো সবে শুরু হলো। হ্যাঁ, যেটা বলছিলাম, 3 বন্ধুর মধ্যে যে সবচেয়ে চালাক ছিল সে কিন্তু চিৎকার করতো না। সে ঠান্ডা মাথায় ভাবতো কিভাবে অন্যের ঘাড়ে বন্দুক রেখে গুলি চালানো যায়, তাই না রন্দা? রন একবার আর চোখে দেখে নিল ঝোড়ার গায়ে হেলান দিয়ে রাখা 12 গেজের শটগানটা। ঝোড়া সেদিকে ভ্রুক্ষেপ না করেই বলে চলল, তাই ওদের মধ্যে এসে পড়া চতুর্থ ব্যক্তিটাকে টার্গেট করে তার ঘাড়েই বন্দুকটা রেখেছিল সে। উদ্দেশ্য খুব স্পষ্ট। জানো, ছোটবেলায় যখন মায়ের সাথে লুডো খেলতাম, হেরে যাচ্ছি বুঝতে পারলে আমিও বোর্ডের সমস্ত ঘুঁটি ছড়িয়ে ছিটিয়ে দিতাম। তাতে জেতা না হলেও হেরে যেতাম না। এক্ষেত্রেও তাই হলো। বাকিরা ভাবলো সেই চতুর্থ ব্যক্তির জন্যই ভেঙে গেছে 3 বন্ধুর বন্ধুত্ব। বাকিদের দোষ নেই, চতুর্থ ব্যক্তিটা নিজেও এতদিন এটাই ভাবত। কিন্তু সে ভুল ভাবত। আর ভুল তো খালি বোতলের মতন হয় না রন্দা, একদিন না একদিন ভেঙেই যায়। বন্দুকটা মাটিতে নামিয়ে রেখে এবার নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো ঝোড়া। তারপর বদ্রির আনা ব্যাগটা হাতে তুলে নিয়ে ভিতর থেকে একে একে 3টে খালি কাঁচের বোতল বার করে পরপর সাজিয়ে রাখলো ওদের ঠিক সামনে, একটা উঁচু পাথরের ওপর। সামান্য আলোতেও স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে পুরনো বোতল 3টের গায়ে লেগে আছে অনেক দিনের জমা নোংরা এবং কাদা। বোতলের মুখগুলো বন্ধ করা আছে কাঠ দিয়ে। নোংরা কাঁচের ভেতরে কি আছে সেটা দেখতে না পাওয়া গেলেও রন এবং আজানের বুঝতে বাকি রইল না এগুলো 10 বছর আগে মাটির নিচে পুঁতে দেওয়া সেই 3টে বোতল। মাথা নিচু হয়ে গিয়ে রনের মুখ থেকে বেরিয়ে এলো কথাটা। এতক্ষণে দিব্য অবাক হয়ে শুনছিল ঝোড়ার বলা গল্পটা। এখন সে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়েছে পাথরটার সামনে। তারপরে একটা একটা করে 3টে বোতল খুব ভালোভাবে চোখের কাছে এনে দেখছে। সামান্য আলোয় ওর মুখের অভিব্যক্তি বুঝতে পারল না কেউই। এগুলো 10 বছর আগে দিলপাখোলার ধারে বসেই 3 বন্ধু তাদের মনের ভিতর জমিয়ে রাখা সমস্ত কথা লিখে দিয়েছিল একটা কাগজে। তারপর কাগজগুলো এই 3টে বোতলে ভরে পুঁতে রেখেছিল মাটির নিচে। ওরা কথা দিয়েছিল 10 বছর পর ফিরে এসে বোতল 3টে খোলা হবে, তখন সবাই পড়বে একে অন্যের লেখা। তুমি এত সব জানলে কিভাবে? কারণ তুমি আমাকে এই গল্পটা বলেছিলে দিব্য। 10 বছর অপেক্ষা করার পর রোজ রাতের অন্ধকারে তুমি এখানেই আসতে বোতল 3টে খুঁজতে। এগুলো খুঁজে পাওয়ার আগেই তোমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। মনে পড়ছে কিছু? একটু একটু মনে করার চেষ্টা করো না প্লিজ। বোতল 3টে যথাস্থানে রেখে দিব্য আবার এসে বসলো নিজের জায়গায়। তারপর ঝোড়ার চোখে চোখ রেখে বলল, আমার কিছু মনে পড়ছে না ঝোড়া।
কিছু মনে পড়ছে না ঝোরা, আমার কিছু মনে পড়ছে না। গত কয়েকদিনের তুলনায় এখন দিব্যর গলাটা একটু অন্যরকম শুনতে লাগলো সবার। এই গলায় যেন অনেকটা জোর আছে, জমে আছে অনেক অভিমান। বেশ, তিন বন্ধুর কিছু না বলা কথা এখনো এই বোতলের মধ্যে বন্দী হয়ে আছে। অনেক কষ্টে এগুলো খুঁজে পেয়েছি আমি। বোতল তিনটে খুললেই বোঝা যাবে আমার গল্পটা কতটা সত্যি। দেখ, এটা আমাদের তিন বন্ধুর ব্যাপার, তুই কেন এর মধ্যে ঢুকছিস? কারণ আমাকে তোমাদের মধ্যে টেনে এনেছিলে তুমি, মিস্টার রাজন চ্যাটার্জি। অনেক দিনের চেপে রাখার রাগে ঠোঁট দুটো কাঁপছে ঝোরার, চোখ থেকে টুপিয়ে পড়ছে ফোঁটা ফোঁটা জল। এত কিছুর মধ্যেও নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করছে সে। এবার চোখ দুটো তুলে একবার দিব্যর দিকে তাকালো সে। মাথা নিচু করে মাটির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে দিব্য। সারা শরীরে কাঁপুনি ধরেছে ওর। পাহাড়ি ঠান্ডা নয়, এর জন্য দায়ী উত্তেজনা। বদ্রি! ঝোড়ার ডাকে আচমকা সম্বিত ফিরল দিব্যর। এতক্ষণে মালকিনের হুকুম অনুসরণ করে বদ্রি গিয়ে দাঁড়িয়েছে পাথরটার কাছে। তারপর কুকরি দিয়ে একে একে আঘাত করতে শুরু করেছে তিনটে কাচের বোতলে। কাঁচ ভাঙার আওয়াজ পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ঘুরপাক খেতে খেতে যেমন আচমকা এসেছিল তেমনই মিলিয়ে গেল। আস্তে আস্তে চারদিক আবার শান্ত হলো। বদ্রি ছুটে গিয়ে ভাঙা বোতলগুলোর ভেতর থেকে তিনটে সাদা কাগজ তুলে এনে দিল ঝোড়ার হাতে। তারপর আগুনে ফেলে দিল আরো কয়েকটা কাঠ। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। আলো সামান্য বাড়ল। বন্দুকটা আবার মাটি থেকে তুলে নিয়ে ঝোড়া বলে চলল, এবার আমি চাই তোমরা নিজেদের লেখা নিজেরাই পড়ে শোনাও। সবার প্রথমে আজানদা। তিনটে কাগজের মধ্যে থেকে যেটায় আজানের নাম লেখা ছিল, ঝোড়া সেটা এগিয়ে দিল আজানের দিকে। অনিচ্ছা সত্ত্বেও ঝোড়ার হাত থেকে কাগজটা নিয়ে আজান মেলে ধরল আগুনের সামনে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে পড়তে শুরু করল। লোভ, একটা এমন ক্যামেরা যেটা দিয়ে মানুষের ভিতরটা ক্যাপচার করা যায়। ঝোড়া এবার একটু অবাক হলো। নিস্তব্ধতার মধ্যে স্পষ্ট কানে এলো দিব্যর দীর্ঘশ্বাসের শব্দটা। আজান কাগজ থেকে মুখ না তুলেই বলে চলল, ক্ষোভ। কয়েক মাস পর থেকে 3 মাস্কেটিয়ার্স আর কলেজে যাবে না। আমাদের বেঞ্চগুলোতে অন্যরা বসবে। আর অভিযোগ, সময়কে আটকে রাখার মতন ঘড়ি এখনো আবিষ্কার হয়নি কেন? আজানের হাত থেকে এবার কাগজটা প্রায় ছিনিয়ে নিল ঝোড়া। তারপর নিজে একবার কাগজে চোখ বুলিয়ে নিল। এতক্ষণ আজান যেগুলো পড়ছিল তার বাইরে একটাও শব্দ লেখা নেই ওই কাগজে। কিছুটা বিরক্ত হই এবার রনের নাম লেখা কাগজটা ওর দিকে এগিয়ে দিল সে। কাগজে একবার চোখ বুলিয়ে রোবটের মতন রন পড়ে চলল। লোভ, 3 মাস্কেটিয়ার্সের বন্ধুত্ব, ক্ষোভ এখন নেই, তবে 10 বছর পর আমরা এখানে ফিরে না আসলে হবে, এবং অভিযোগ। রনের কথা শেষ হওয়ার আগেই ঝোড়ার হাত থেকে বন্দুকটা কেড়ে নিল দিব্য। বাকিরা কিছু বুঝে ওঠার আগেই বন্দুকের নলটা তাক করলো ঝোড়ার দিকে। আচমকা দিব্যর এই ব্যবহারে বাকিদের মতোই চমকে উঠল ঝোড়া। রন, আজান, অনেক দেরি করে ফেললি তোরা, তবে এক ভুল আমি 2 বার করব। ঝোড়া কিছু বলার আগেই ট্রিগারে আঙ্গুল রাখলো দিব্য। তারপর পর পর 2 বার আঙ্গুলের চাপ। হাওয়ায় ছড়িয়ে গেল বারুদের গন্ধ। ঝোড়া বসেছিল নদীর দিকে পিঠ করে একটা গাছের গুঁড়ির ওপর। কানের পাশ ঘেঁষে ছুটে গেল পরপর 2টো গুলি। নদীর অপর প্রান্তে জ্বলে থাকা চোখ দুটো মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল অন্ধকারে। মাটিতে লুটিয়ে পড়ল ঝোড়া। ঝোড়াকে পাঁজা করে কোলে তুলে নিয়ে দিব্য হাঁটছে সবার প্রথমে। পিছনে আজান আর রনের সাথে বদ্রি। জানোয়ারের উপস্থিতি টের পেয়েই ঝোড়ার কান ঘেঁষে শূন্যে গুলি ছুঁড়েছিল দিব্য। এত কম সময়ে পরপর এমন কয়েকটা ঘটনা ঘটে গেছিল দিলপাখোলার ধারে
যে ওদের মাথা এখনো সেই ধাক্কা সামলে উঠতে পারেনি। আরও একটা কথা ভেবে ওদের দুজনের মন খচখচ করছিল। 10 বছর আগে নেশার ঘোরে ওরা যে কথাগুলো সাদা কাগজে লিখেছিল সেগুলো তো একটাও দিব্যর বিরুদ্ধে নয়। তাহলে ওরা এত ভয় পাচ্ছিল কেন? আর ভাবতে পারছে না দুজন। আজ প্রায় 40 মিনিট লাগলো হলুদ বাড়িটার সামনে পৌঁছতে। দিলপাখোলার ধারেই যে দিব্যর সমস্ত স্মৃতিশক্তি ফিরে এসেছে সেটা আর বুঝতে বাকি রইল না কারুর। সংজ্ঞাহীন ঝোড়াকে বিছানায় শুইয়ে দিতেই সে রাতের মতন ওদের অ্যাডভেঞ্চার শেষ হলো। দেখতে দেখতে শেষ হয়ে এলো আচমকা পাওয়া এই ছুটির মেয়াদ। আজই রন আর আজান নেমে যাবে সমতলে, তারপর রাতের ট্রেন ধরে আগামীকাল ফিরবে কলকাতায়। ওদের জন্য গাড়ি নিয়ে বদ্রি অপেক্ষা করছে সিঁড়ির মুখে, মেন রাস্তায়। নিজেদের পিঠ ব্যাগগুলো কাঁধে তুলে নিয়ে থ্রি মাস্কেটিয়ার্স জড়িয়ে ধরল একে অপরকে। এই মুহূর্তটা ক্যামেরায় ক্যাপচার করতে ভুলল না ঝোড়া। গাড়িতে ওঠার আগে মাথা নিচু করে আরও একবার সরি বলল ওদের। কিসের সরি? তুই দিব্যর জন্য যেটা করেছিস সেটা করতে বুকের পাটা লাগে ঝোড়া, সাহস লাগে। কলকাতা ফিরে গিয়ে যোগাযোগ রাখার সমস্ত দায়িত্ব আমি নিলাম। থ্রি মাস্কেটিয়ার্স গ্রুপে ঝোড়াকে অ্যাড করে দিলেও কেমন হয়? তাহলে তো গ্রুপের নামটা 4 মাস্কেটিয়ার্স করতে হবে। তার কোনো দরকার নেই, ওসব গ্রুপবাজির মধ্যে আমি নেই। আরও একবার একে অপরের গলা জড়িয়ে ধরল থ্রি মাস্কেটিয়ার্স। তারপর গাড়িতে উঠে বসলো রন আর আজান। বদ্রি গাড়ি স্টার্ট দিল। কিছুটা এগিয়ে গিয়ে গাড়িটা একটা বাঁক নিয়ে অদৃশ্য হয়ে গেল। দিব্য তাও এক দৃষ্টে চেয়ে রইল রাস্তার দিকে। ঝোড়া আর শব্দ খরচ করল না, শুধু মুচকি হেসে দিব্যর হাতটা শক্ত করে চেপে ধরল। দেখতে দেখতে কেটে গেছে আরো 3টে মাস। কলকাতায় বর্ষা ঢুকেছে। এতক্ষণ কলকাতায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল, একটু আগেই থেমেছে। অফিসের কাঁচের জানলায় জমে থাকা জলের বিন্দুগুলোর দিকে আনমনে তাকিয়েছিল রন। এখন দিব্য, আজান এবং ঝোড়ার সাথে নিয়মিত ফোনে কথা হয় ওর। উইকেন্ডে মাঝে মাঝে থ্রি মাস্কেটিয়ার্স গ্রুপে আসে ভিডিও কল। একবার সেই ফোন রিসিভ করলে 1 ঘন্টার আগে রাখাই যায় না। রনের কিন্তু বেশ লাগছে পুরনো বন্ধুদের ফিরে পেয়ে। এখন আর কোনো রেশারেশি নেই, নেই একে অপরকে পিছনে ফেলে একা এগিয়ে যাওয়ার লড়াই। আচমকা ঈশানের ডাকে ঘোর ভাঙল রনের। দাদা, সামনে 15ই অগস্ট। ওই দিন ফ্রন্ট পেজে ছাপা হবে 1947 সালে স্বাধীনতার সকালে ছেপে বেরোনো সংবাদপত্রের একটি ছবি। আর্কাইভ ঘেঁটে রনের নির্দেশেই ঈশান এই পুরনো কাগজটা বার করে এনেছে। পুরনো কাগজটা হাতে তুলে নিতেই একটু চিন্তিত দেখালো রনকে। অবস্থা তো খুবই খারাপ। এটা ছাপলে কতটা বোঝা যাবে সন্দেহ আছে ঈশান। এই দেখ, ডেটের জায়গাটাও তো ছিঁড়ে গেছে। 78 বছর হয়ে গেল। পুরনো কাগজ বলেই না এতদিন রয়েছে। এখনকার কাগজের যা কোয়ালিটি, 5 বছরেই দেখবে এর চেয়ে খারাপ অবস্থা হয়ে যায়। আচমকা ঈশানের কথাটা সজোরে গিয়ে আঘাত করল রনের মাথায়। ঈশানকে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কাঁচের দরজা ঠেলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো রন। পকেট হাতরে একটা সিগারেট বার করে ধরালো। মনে পড়ল কলেজে পড়তে গ্রুপ থিয়েটারে নিয়মিত অভিনয় করত ঝোড়া। পাশাপাশি নাটকের সমস্ত প্রপ বানাতো নিজের হাতে। পালমাজুয়া থেকে ফিরে একটা হিসেব রনের কিছুতেই মিলছিল না। নেশার ঘোরে মানুষ শব্দ ভুল করতে পারে, কিন্তু ইমোশন কিভাবে ভুল করবে? 10 বছর আগের ওই রাতে রন কি লিখেছিল সেটা মনে না থাকলেও বাজি ধরে বলতে পারে ওর লেখা প্রত্যেকটা শব্দ ছিল দিব্যর বিরুদ্ধে। আজানকে একবার ফোন করবে? আজানের সাথেও কি একই ঘটনা ঘটেছে? উত্তেজনা চাপতে না পেরে ফোনটা করেই ফেলল রন। আজানের মনেও যে গত 3 মাস ধরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা রনকে জানিয়ে দিল সে। ঠিক বলেছিস আজান। ওই রাতে আমরা যে কাগজগুলো দেখে আমাদের মনের কথা পড়েছিলাম সেগুলো 10 বছর পুরনো হতেই পারে না।
কাগজগুলো সাদা এবং যথেষ্ট পরিষ্কার ছিল। কিন্তু হাতের লেখা সেগুলো তো আমাদেরই ছিল। যার মাথায় এরকম বুদ্ধি খেলতে পারে তার কাছে হাতের লেখা নকল করা কোনো বড় ব্যাপার নয়। দিব্যর লাল ডায়েরিটা একটু ঘাঁটলেই আমাদের হাতের লেখা খুঁজে পাওয়া যাবে। ভাবতে পারছি স্যার, আনবিলিভেবল। ভালোই হয়েছে রন, ঝোড়া আমাদের সত্যিগুলো দিব্যর কাছে পৌঁছতে দেয়নি, প্ল্যান করে সবটা বদলে দিয়েছে। হ্যাঁ, ও প্রতিশোধ নিয়েছে, কিন্তু সেই প্রতিশোধে হিংসা নেই রে, শুধু আছে প্রিয়জনকে একটা নতুন মেমরি উপহার দেওয়া। রন, দিব্য হয়তো আমাদের কাছ থেকে এরকম বন্ধুত্বটাই চেয়েছিল। নিজেদের ওপর লজ্জায় ঘেন্নায় ক্রমশ কুঁকড়ে যাচ্ছিল ওরা দুজন, যেন ঝোড়া এসে ওদের সামনে ধরেছিল একটা বিশাল আয়না, যে আয়নায় অনায়াসে দেখে ফেলা যায় নিজেদের ভেতরটা। সেই আয়নায় ওদের কদর্য রূপগুলো বেরিয়ে আসছিল চকচকে পোশাকগুলো ছিঁড়ে। ওদিকে কলকাতা থেকে কয়েকশো কিলোমিটার দূরে পাহাড়ের উপর নিজের বাড়ির বারান্দায় বসে বিকেল দেখছিল ঝোড়া। গত কয়েকদিন যত না ধকল গেছে তার চেয়ে অনেক বেশি ধকল গেছে ওর সবটা প্ল্যান করতে। দিব্যর মুখেই ঝোড়া শুনেছিল 10 বছর আগের 3 মাস্কেটিয়ার্সের অ্যাডভেঞ্চারের গল্পটা। তাই যে রাতে দিব্যকে দিলপাখোলার ধারে সংজ্ঞাহীন অবস্থায় আবিষ্কার করেছিল ঝোড়া, সেদিনই বুঝে গেছিল এত রাতে ওর এখানে আসার কারণ। তারপর থেকে রোজ সন্ধেবেলা ঝোড়া আসতো দিলপাখোলার ধারে, কপালে বেঁধে নিত হেড টর্চ, দুহাতে থাকতো বেলচা। সাপে বড় হয়েছিল প্রেতের গল্পটা। অন্ধকারে ওকে দেখেই সবার মনে আরো জাঁকিয়ে বসেছিল ভয়, ফলে সন্ধ্যের পর নদীর ধারে আর কেউ যেত না। এত কিছুর পরও 3 বন্ধুর মাটির নিচে পুঁতে রাখা বোতল 3টে খুঁজে পায়নি ঝোড়া। জানতে পারিনি দিব্য সম্পর্কে বাকি দুজনের লোভ, ক্ষোভ এবং অভিযোগের কথাগুলো। কিন্তু ঝোড়া জানে মানুষের ভাগ্য মানুষকে নিজের হাতেই লিখতে হয়। প্রয়োজন হলে লিখে ফেলা ভাগ্যের পাতা উল্টে আবার রিরাইটও করতে হয়। তাই এই গল্পটা ভাবতে বেশি সময় লাগেনি ওর। দিব্য যেভাবে তার বন্ধুদের চেয়েছিল ঠিক সেইভাবেই 3টে সাদা পাতায় ঝোড়া লিখে দিয়েছিল কয়েকটা শব্দ। তারপর কাগজগুলো 3টে খালি বোতলের মধ্যে পুড়ে দেওয়া হয়েছিল। সবটা হয়েছিল ঠিক 10 বছর আগের মতোই। আচমকা একটা চেনা গন্ধ নাকে আসতেই পেছন ফিরে তাকালো ঝোড়া। এই গন্ধটা ওর খুব চেনা। প্রিয় মানুষের আফটার শেভের গন্ধ মেয়েরা কোনোদিনই চিনতে ভুল করে না। ঘাড় ফিরিয়ে ঝোড়া দেখলো ওর থেকে হাত 3 দূরে দাঁড়িয়ে আছে দিব্য। গল্পটা শেষ হয়ে গেছে, নামটা কি দেওয়া যায় বলো তো? আমি বলবো? হ্যাঁ, তুমিই তো এই গল্পের একজন প্রধান চরিত্র। না না, নামের ব্যাপারে আমি খুব কাঁচা দিব্য। আমি একটা নাম ভেবেছি, 3 তিরিকে 10। অঙ্ক মিলল না তো, বাকি 1 কোথায় পেলে? হাতে রয়ে গেছিল যে। এবার ঝোড়ার ঠিক পাশে এসে দাঁড়ালো দিব্য। সন্ধে নামার মুখে পাহাড়ের গায়ে একে একে জ্বলে উঠছে দূরের বাড়িগুলো। এখন দূরত্ব নিয়ে ওরা দুজনেই আর বিশেষ ভাবে না।